কি করছেন কি আপনি? ছাড়ুন আমাকে। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ছেলেটা কোনো উত্তর না দিয়ে রেগে উত্তেজনায় একটা মেয়েকে টেনে বাড়ির বাইরে নিয়ে যাচ্ছে। মেয়েটা হাতের ব্যথা অনুভব করতে ব্যথাতুর কণ্ঠস্বরে বলে ওঠে। ভাইয়া, লাগছে আমার। হাতটা ছাড়ুন। সায়রা নামক মেয়েটা হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পেরে ওঠে না। ছেলেটি সায়রাকে বাড়ির গেটের সামনে ছুঁড়ে মারে। সায়রা গেটের সাথে বাড়ি খেয়ে ব্যথায় চিৎকার করে ওঠে। ছেলেটার চোখ মুখ অসম্ভব রকমের লাল হয়ে আছে, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার দিকে। রাগে গর্জে উঠে বলে, এই তাহারিয়ানকে তোর এখনো চেনা হয়নি সারা। বের হয়ে যা আমার বাড়ি থেকে। সারাদিন যার সাথে ছিলি তার কাছে যা। উত্তেজনায় তাহারিয়ানের হাত পা কাঁপছে, শুভ্র মুখশ্রীতে অবস্থিত রগগুলো ফুটে উঠেছে। সায়রা ভয় পায় এই চাহনি, শুকনো ঢোক গিলে বলে, ভাইয়া প্লিজ বিশ্বাস করুন, আমি পুতুলের বাসায় ছিলাম আর আম্মুর অনুমতি নিয়েই গেছিলাম। আবার অনুমতি নিয়েছিলি? তাহারিয়ানের গম্ভীর কণ্ঠস্বরের প্রশ্ন সায়রার মাথা নিচু করে ফেলে। নাড়িয়ে মাথা নেড়ে না করে। তাহারিয়ান বাঁকা হাসে। পুতুলের বাড়িতে গিয়েই থাক না, এখানে আসতে হবে কেন কষ্ট করে? সায়রা ছলো ছলো নয়নে তাকায়। তাহারিয়ানের রাগ সম্পর্কে সে অবগত। প্লিজ ভাইয়া, এবারের মতো ক্ষমা করে দিন। আমি আর আপনাকে না বলে কোথাও যাব না। রিনরিনিয়ে বলে। তাহরিয়ানের রাগ যেন আরো বেড়ে গেল। ক্ষিপ্ত কণ্ঠে বলে ওঠে, এখন তো ঠিকই বলছিস, আমার অনুমতি ছাড়া কোথাও যাবি না। কালকেই তো ভুলে যাবি, যখন ওই পুতুলের ভাই এসে বাইকে বসিয়ে নিয়ে যাবে। মেঘলা ভয়ে ভয়ে বলে, বিশ্বাস করুন, আমি যেতে চাইনি। আম্মু জোর করে পাঠিয়েছিল। এবারের মতো ক্ষমা করে দিন প্লিজ। আমি সত্যি বলছি, আমি। তাহরিয়ানের কিছু বলার সুযোগ দিল না সায়রাকে। কিছু না বলে সায়রাকে রেখে বাড়িতে ঢুকে সদর দরজা বন্ধ করে দিল। সায়রা বারবার দরজার সামনে দাঁড়িয়ে ডাকলেও তাহরিয়া দরজা খুলে না। সায়রা বেশ বুঝতে পারছে আজকে তাকে বাইরে থাকতে হবে। তার মধ্যে বাড়ির সকলে গিয়েছে গ্রামে। আস্তে আস্তে কালকে বিকেল। সায়রা মুখ ভার করে বিশাল বাড়িটার পাশে থাকা গেস্ট হাউসে চলে গেল। আজকে তাকে সেখানেই থাকতে হবে। তাহরিয়ান সায়রার চাচাতো ভাই। সায়রার বাবা আর তাহরিয়ানের বাবা দুই ভাই। সায়রার মা তার জন্মের সময় মারা গেছে। তারপর থেকে তাহরিয়ানের মা সায়রাকে মানুষ করেছে নিজের মেয়ের মতো করে। তাহরিয়ান আর নীলা দুই ভাই বোন। তাহরিয়ান এবার অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। নীলা আর সায়রা সমবয়সী। তারা দুজনে এবার কলেজে ভর্তি হয়েছে। আজকে সায়রার প্রিয় বন্ধু পুতুলের জন্মদিন ছিল, তাই সায়রাকে দাওয়াত দিয়েছিল। কিন্তু সায়রা তাহরিয়ানের ভয়ে যেতে চায়নি। এই মানুষটার অনুমতি ছাড়া কোথাও যাওয়া মানে নিজের বিপদ ডেকে আনা। কিন্তু পুতুল তার বড় ভাই, তার মনকে পাঠায় সায়রাকে নিয়ে যেতে। সায়রা তবুও যেতে না চাইলে তার আম্মা মানে তাহরিয়ানের মা জোর করে পাঠিয়ে দেয় আর বলে দিয়েছিল, আজকে তো আমরা গ্রামে যাব, তুই তো যাবি না, তাহলে পুতুলের বাসায় যা, আর তাহারিয়ানও বাসায় থাকবে। রাতে তায়াম্মুন না হয় তোকে দিয়ে যাবে। তায়াম্মুনও হাসি মুখে বলেছিল। হ্যাঁ আন্টি, চিন্তা করবে না, দিয়ে যাব। তখন বাধ্য হয়ে সায়রাকে তায়াম্মুনের সাথেই যেতে হয়। অপরদিকে পুতুলের জোরাজুরির কারণে বাসায় আসতেও দেরি হয়। আর তায়াম্মুন নিজেই সায়রাকে পৌঁছে দিতে এসেছিল। ভয়ে ভয়ে বাড়িতে প্রবেশ করতেই দেখে তাহারিয়ান রাগে অগ্নিমূর্তি ধারণ করে আছে। তারপর তো যা হওয়ার হলোই। তাহারিয়ান নিজের রুমে বসে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। সায়রাকে বারবার না করেছে কোনো ছেলের সাথে কথা বলতে, তার অনুমতি ছাড়া বাইরে যেতে। আর সায়রা যেখানে আজকে ওই ছেলের বাইকে করে তার অনুমতি ছাড়া বাইরে গেছে, আজকে থাকুক বাড়ির বাইরে, এটাই সায়রার শাস্তি। বিছানায় শুয়ে চোখ বন্ধ করে রাগটা কমানোর চেষ্টা করছে সে। একসময় চোখ লেগে আসে ঘুমে। পরের দিন সকালবেলা তাহারিয়ানের ঘুম থেকে উঠে ব্যালকনিতে দাঁড়ায়। নিজের দিকে চোখ বুলিয়ে সায়রাকে খোঁজার চেষ্টা করে। দেখতে পায় গেস্ট হাউসে দরজা খোলা। তাহারিয়ান হাসে, চট করে নিচে নেমে আসে আর গেস্ট হাউসে চলে যায়। ওই ওঠ, নাকে তেল দিয়ে ঘুমানো বাদ দিয়ে উঠে আমার জন্য রান্না কর। সায়রা তাহারিয়ানের ডাক শুনে ঘুমু ঘুমু চোখে তাকায় তাহারিয়ানের দিকে। তাহারিয়ান বিরক্তিকর মুখ করে তাকিয়ে থেকেই বলে, বলদের মতো তাকিয়ে না থেকে ওঠ তাড়াতাড়ি। সায়রা চোখ ডলতে ডলতে উঠে বসে বলে, আমি পারবো না রান্না করতে। আপনার রান্না আপনি করে নিন। এই বলে সায়রা বিছানা ছেড়ে উঠে তাহারিয়াকে পাশ কাটিয়ে চলে যেতে নেয়। তাহারিয়ান সায়রার হাত ধরে টেনে রাগে চোখে তাকায়। একটা থাপ্পড় দেব, সোজা শ্বশুর বাড়িতে গিয়ে পড়বি। মুখে মুখে কথা বলা একদম শিখিয়ে দেব। দিন দিন সাহস বেড়ে যাচ্ছে তোর, নাকি আমার রাগের ব্যাপারে ভুলে গেছিস? সায়রা একটু ভয় পায়।
চুপচাপ এখান থেকে রান্নাঘরে গিয়ে আমার জন্য খিচুড়ি আর ডিম ভাজি কর, যা। তারিয়ান কড়ি গলায় বলে ওঠে। সায়রা গাল ফুলিয়ে বল, আমি কখনো রান্না করেছি নাকি? কখনো করিসনি, আজকে করবি। আর একটা কথাও শুনতে চাই না। তারিয়ান সায়রাকে ছেড়ে দিয়ে চলে গেল। সায়রা তাহারিয়ানের যাওয়ার দিকে তাকিয়ে মুখ ভেঙিয়ে বলে, খিচুড়ি খাওয়াচ্ছি তোর খিচুড়ি, এমন খিচুড়ি খাওয়াবো সারা জীবন আর খিচুড়ি খাইতে চাইবি না। শালা বজ্জাত খবিস শয়তান বেটা, তোর কপালে পেতনি জুটবে, পেতনি। এই বলে বাঁকা একটা হাসি দিয়ে সায়রা গেস্ট হাউস থেকে বেরিয়ে নিজেদের বাড়িতে চলে গেল রান্না করার উদ্দেশ্যে। সায়রা তাহারিয়ানের কথা মতো খিচুড়ি আর ডিম ভাজি করেছে। এর আগে সায়রা কখনো রান্না করেনি, তবে সে তার আম্মার থেকে দেখে দেখে অনেক রান্নাই শিখেছে। অবশ্য কখনো রান্না করে দেখেনি। রান্না শেষ করে সায়রা ফ্রেশ হতে যায় নিজের রুমে। ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখে তাহারিয়ান ড্রয়িং রুমে বসে আছে আর ফোনে কারোর সাথে কথা বলছে। সায়রা পেছন থেকে মুখ ভেঙে রান্নাঘরে গিয়ে পাউরুটি আর বাটার নিয়ে খাবার টেবিলে বসে। তাহারিয়ানও খাবার টেবিলে এসে বসতে বসতে বলে, খাবার দাবারের তো কোনো বাজ বিচার নেই। সারাদিন এসব খেয়ে খেয়ে হাতি হয়ে যাচ্ছিস। এইভাবে চলতে থাকলে তো তোর বিয়েই হবে না, উল্টো আমাদের মাথা খাবি। সায়রা মনে মনে কয়েকটা গালি দিল, মুখে বলল, আমি হাতি হব নাকি ইন্দুর হব তা নিয়ে আপনার ভাবতে হবে না। আমি যেমনই হই, আমার ভবিষ্যৎ স্বামীর সমস্যা না হলেই চলবে। আপনি বরং ভাবুন আপনার বউ যেন আবার আমার মতো হাতি না হয়। তাহারিয়ান ঠোঁট বাঁকিয়ে হাসে। তোর মতো মোটা হবে না আমার বউ। আমার বউ হবে আমার মতোই সুন্দর, তোর মতো পেতনি না। আমার বউ হবে বিশ্ব সুন্দরী, মিস ইউনিভার্স। আর সায়রা আর চোখে তাকিয়ে মুখ ভেঙে নিজের খাওয়ায় মনোযোগ দেয়। আমার খাবার বেড়ে দে। আপনার হাত নেই? খেতে খেতে এই কথাটা বলে সায়রা। তুই থাকতে আমার হাত ব্যবহার করে এনার্জি লস করব কেন? তাহারিয়ানের কথায় বিরক্ত হলো সায়রা। আমি পারবো না, নিজেরটা নিজে খান। তাহারিয়ান ভ্রু বাঁকিয়ে বলে। মান না খেতে চাইলে কথা কম বলে খাবার বেড়ে দে। সায়রা বিরক্তিকর মুখ করে তাহারিয়ানের প্লেটে খিচুড়ি বেড়ে দেয় আর ডিম ভাজি দেয়। খাবারের দিকে তাকিয়ে তাহারিয়ান বলে, খিচুড়ি এমন রংহীন কেন? মশলা দিসনি? আগেই বলছি আমি রান্না করতে পারি না, যেভাবে পড়েছি করেছি। সায়রার সহজ সরল স্বীকারোক্তি। তাহারিয়ান সায়রার দিকে এক পলক তাকিয়ে বলে, খাওয়া ছাড়া তো আর কিছু পারিস না। ভেবেছিলাম বিয়ের পর মজার মজার রান্না খাবো। আমার আসলে কপালটাই খারাপ। সায়রা ভ্রু কুচকে বলে। কি? তাহারিয়ান কিছু না বলে সালাদ প্লেটে নিতে থাকে। সায়রা মনে মনে বলে, খাও খাও চান্দু, মশলা কাকে বলে আর কত প্রকার বুঝতে পারবে। আমাকেও তুমি চিনো না, এই সায়রা কি জিনিস। তাহারিয়ান খাবারটা মুখে দেয়। সায়রা মুখ টিপে হাসছে আর ভাবছে এক্ষুনি তাহারিয়ান খাবার ফেলে দৌড় লাগাবে। তাহারিয়ান কয়েক লোকমা খাওয়ার পরেও কোনো প্রতিক্রিয়া করলো না। তা দেখে মেঘলা কপাল কুচকে ফেলে, মনে মনে ভাবে, কি হলো ভাইয়া, কোনো প্রতিক্রিয়া করছে না কেন? তাহলে কি মরিচগুলো ঝাল ছিল না? তাহারিয়ান খাবারটা শেষ করে হাত ধুয়ে উঠে দাঁড়ায়। সায়রার দিকে তাকিয়ে বলে, ভালোই তো রান্না পারিস। যাকগে, কপালটা তাহলে ভালোই। বিয়ের পর তো আর আমার বউকে দিয়ে রান্না করব না। আমার বিশ্ব সুন্দরী বউ বলে কথা। কাজকর্ম করার জন্য তুই তো আছিস, মাই সার্ভেন্ট। বলেই তাহারিয়ান উপরে চলে গেল। সায়রা হা করে তাকিয়ে তাহারিয়ানের যাওয়ার দিকে তাকায়। তাহারিয়ান একদম ঝাল খেতে পারে না, তাই সায়রা তাহারিয়ানকে শাস্তি দেওয়ার জন্য বেশি করে কাঁচামরিচ বাটা দিয়েছিল খিচুড়িতে। কিন্তু তাহারিয়ানের তো ঝালই লাগলো না। সায়রা খিচুড়িতে আদেও ঝাল হয়েছে নাকি চেক করার জন্য অল্প একটু খিচুড়ি মুখে দেয়। খিচুড়ি মুখে দিতেই সায়রার মুখটা পুড়ে যায় ঝালে। সে প্রচন্ড পরিমাণে ঝাল খেতে পারে, আর সেখানে তার মুখে সইছে না। তাহলে তাহারিয়ান কি করে সহ্য করলো? সায়রা চট করে দৌড় লাগালো তাহারিয়ানের রুমে। দরজার সামনে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখলো তাহারিয়ান বিছানায় মাথা নিচু করে বসে আছে। তার চোখ মুখ লাল হয়ে গেছে। সায়রার খারাপ লাগলো। সে রান্না করেছে বলে তাহারিয়ান এই কুখাদ্যটাও বিনা বাক্যে খেয়ে নিল, আর সে কিনা তার এই অবস্থা করলো। সায়রার প্রচন্ড অনুশোচনা বোধ হচ্ছে। সায়রা চট করে রান্নাঘরে গিয়ে মধু নিয়ে আসে। তাহারিয়ানের রুমে ঢুকে মধুর বাটিটা তাহারিয়ানের দিকে এগিয়ে দিল। আই এম সো সরি ভাইয়া, আমি শুধু একটু। কি শাস্তি দিতে চেয়েছিলি? তাহারিয়ানের ঠোঁটে ফিচেল হাসি। সায়রা মাথা নিচু করে ফেলে। তাহারিয়ান স্মিত হেসে সায়রাকে বলে, এতক্ষণ ভাবছিলাম আমাকে কষ্ট দেওয়ার জন্য তোকে কি শাস্তি দিব, তবে এখন ভাবছি থাক, কিছু বলবো না। তবে একটা শর্ত আছে। সায়রা ঠোঁট কামড়ে মাথা তুলে তাকিয়ে বলে, কি শর্ত? তাহারিয়ান হাই তুলতে তুলতে বলে, তুই যদি নিজের হাতে মধুটা খাইয়ে দিস তাহলে তোকে ছেড়ে দেব।
সায়রা কেন যেন না করতে পারলো না। চামচে মধু উঠিয়ে তারিয়ানের মুখের কাছে ধরে। তারিয়ান মুচকি সে মধুটা খেয়ে নেয়। হয়েছে, যা এখন ঘর থেকে। সায়রা তাও দাঁড়িয়ে রয়। এতই মোটা হয়ে গেছিস যে একা একা যেতেও পারছিস না, কোলে করে বের করে দিয়ে আসতে হবে। তারিয়ানের এমন কথায় সায়রা ভেবাচাকা খেয়ে যায়। পর মুহূর্তে দ্রুত জিহাদের রুম থেকে বেরিয়ে যায়। সায়রা বেরিয়ে যেতে তারিয়ান বাঁকা হাসে। শীষ বাজাতে বাজাতে বলে, তাহারিয়ান এত সহজে ছাড় দেয় না পাখি। তোমার ডানা আমি ভাঙবো। শাস্তির জন্য প্রস্তুত থেকো। বর্ষাকাল, গগনে মেঘের ঘনঘটা, অন্ধকার হয়ে আসছে। ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের অবস্থা পর্যবেক্ষণ করছে সায়রা। মনে মনে পরিকল্পনাও করে নিয়েছে বৃষ্টিতে ভিজবে। গাড়ির গেট দিয়ে প্রবেশ করছে। সায়রা বুঝতে পারলো সবাই ফিরে এসেছে। ব্যালকনি থেকে দৌড়ে নিচে আসে সায়রা। আমাকে দেখে খুশিতে এগিয়ে আসে। মুচকি এসে বলে, আম্মা কেমন আছো? তাসফিয়া হাসে। সোফায় বসতে বসতে বলে, এই তো ভালো, সব ঠিক আছে তো? আর তাহরিয়ান কোথায়? সায়রা স্মিত হাসে। গত রাতের ঘটনার ব্যাপারে সে কিছু বলতে চাইছে না। স্মিত হেসেই বলে, হ্যাঁ ঠিক আছে, তোমার ছেলে নিজের ঘরে আছে। পাপা আর বড় আব্বু কোথায়? তাসফিয়া উত্তর দেয়, তারা সেখান থেকে সোজা অফিসে গিয়েছে, আমাকে আর নীলাকে পাঠিয়ে দিয়েছে। ও আচ্ছা, যাও ফ্রেশ হয়ে আসো। তাসফিয়া চলে যায় নিজের ঘরে। সায়রা তাকায় নীলার দিকে। নীলা এসে ফোনে ব্যস্ত হয়ে গেছে। সায়রা নীলার কাছে গিয়ে ফোনটা নিয়ে নেয়। সায়রা, সায়রা ফোনটা হাতে নিয়ে হাত পেছনে নিয়ে নেয়। ভ্রু কুচকে বল, এসেই তো ফোনের সাথে লেগে আছিস, এত কি করছিস ফোনে? লীনা বিরক্ত হয়। ফোনটা দে সায়রা। না দেব না, দেওয়ার জন্য নিয়েছি নাকি? এই বলে সায়রা ড্রয়িং রুমে দৌড়াতে লাগে। আর লীনা তার পেছন পেছন এসে দুজনে হই হুল্লোড় শুরু করে দিয়েছে। তারিয়ান সুন্দর করে রেডি হয়ে নিচে আসতে আসতে ওদেরকে এভাবে দৌড়াতে দেখে। মুহূর্তেই কপাল কুচকে নেয়। এই মেয়ে দুটো হাতে পায়ে বড় হয়েছে। তারিয়ান সিঁড়িতে দাঁড়িয়ে ধমকে ওঠে। কি হচ্ছে এসব? দুজনেই থেমে যায়। তারিয়ান সায়রা আর নীলার সামনে দাঁড়িয়ে বিরক্তিকর মুখভঙ্গি করে বলে, তোরা কি এখনো বাচ্চা? ঠিক সময় বিয়ে দিলে আজকে 2-3টা বাচ্চার মা থাকতি, আর তোরা এখানে বাচ্চাদের মতো দৌড়াচ্ছিস। লীনা বাচ্চাদের মতো অভিযোগ করার মতো করে বলে। ভাইয়া দেখ না, সায়রা আমার ফোনটা নিয়ে গেছে। সায়রা মুখ ভেঙিয়ে বলে। বেশ করেছি। তারিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সায়রার দিকে। তুই লিনার ফোন নিয়ে কি করছিস? সায়রা কোনো উত্তর না দিয়ে লিনার হাতে ফোনটা দিয়ে উপরে চলে যায়। লিনা সায়রাকে এভাবে যেতে দেখে বুঝতে পারে মেঘলা রাগ করেছে, কারণ সে তারিয়ান এই ছোট্ট বিষয়টি নিয়েও তার সাথে রাগারাগি করেছে। তাই লিনা পেছন পেছন সায়রার ঘরে যায় রাগ ভাঙানোর জন্য। তারিয়ান একটা বিরক্তিকর নিঃশ্বাস ফেলে বাড়ি থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে পকেট থেকে ফোনটা বের করে কাউকে একটা কল করে। বিকেলবেলা সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছিল। সায়রার ফুপি এসেছে, সাথে তার ছেলে। সায়রা, লিনা আর তার ফুফাতো ভাই পলক আলাদা বসে গল্প করছে। ভাগ্য ভালো তাহারিয়ান নেই। হুট করে সায়রা বলে, আমি ফুচকা খাবো, চলো বড় আব্বু একটু বাইরে যাই। তারিয়ানের বাবা পানি খেতে খেতে বলে, আমি আসলাম একটু আগে, এখন যেতে ইচ্ছে করছি না। তুই পলক আর নীলা 3জনে যা। লিনা উঠে দাঁড়ায়, মুখে হাসি রেখা ফুটিয়ে বলে। হ্যাঁ চল আমরা যাই। তখনই বাড়িতেই তাহারিয়ান প্রবেশ করে। ফোন হাতে নিয়ে ভেতরে আসতে আসতেই বলে, একা যেতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। সায়রা একবার তাহারিয়ানের দিকে তাকায় তো আরেকবার পলকের দিকে। পলকও তাদের সাথেই যাবে। আর তাহারিয়ান কোনো এক কারণে পলককে পছন্দ করে না। সায়রা মাথা নিচু করে বলে, থাক, আমি যাব না। লিনা সায়রার পিঠে একটা চাপড় বসিয়ে দেয়। তুই না বললি যাবি, এখন না করছিস কেন? সায়রা নিচের দিকে তাকিয়ে বলে, এমনি ভালো লাগছে না। লিনা অভিমানী কণ্ঠে বলে। তুই সব সময় এমন করিস। তখনই সায়রার বাবা বলে ওঠে, কি হয়েছে সায়রা? তুই তো ফুচকা খেতে চাচ্ছিলি, তাহলে যা একসাথে সাথে। আর পলক আর তাহিয়ান থাকলে তো তোদের জন্যই ভালো। পলকের নাম শুনে এতক্ষণে ভালোভাবে তাকায় তাহিয়ান। খেয়ালই করেন পলক যাবে কথাটা শুনে কপাল কুঁচকে ফেলে তাহারিয়ান। সায়রা না করতে যাব তার আগে তাসফিয়া বলে, তাই তো, জানা তোরা। আর এক কাজ করিস, আসার সময় দোহাকে নিয়ে আসিস তাহরিয়ান। তাহারিয়ান গম্ভীর কণ্ঠে উত্তর দেয়, ঠিক আছে। দোহার আসার কথা শুনে লিনা অনেক খুশি হয়। দোহা তাহারিয়ান এবং লিনার খালাতো ভাই। সায়রা তাহারিয়ানের সাথে যেতে না চাইলেও তাকে যেতে হলো। সাথে পলক তো আছে। রাস্তায় একসাথেই হাঁটছে সবাই। পলক বারবার এটা সেটা বলছে সায়রাকে।
সায়রার মন কথা বলার ইচ্ছে থাকলেও কিছু বলতে পারছে না, ভয় পাচ্ছে সে। তারিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে বারবার সায়রার দিকে তাকাচ্ছে আর ওয়ার্ন করছে। সায়রা কি করবে বুঝতে পারছে না, নিজের উপরেই রাগ হচ্ছে। কেন ফুচকা খাওয়ার কথা বলতে গেল? সায়রা, লিনা, পলক আর তাহারিয়ান হাঁটতে হাঁটতে ফুচকার দোকানে আসে। তারিয়ান কিছু বলার আগেই পলক দোকানদারকে লিনা আর সায়রাকে ফুচকা দিতে বলে। তারিয়ান পলকের দিকে একবার তাকায়, এমন সময় তার ফোন বেজে ওঠে। তারিয়ান কিছুটা দূরে সরে দাঁড়ায় কথা বলার জন্য। তুমি খাবে না ভাইয়া? লিনার কথায় পলক মৃদু হাসে। না, তোরা খা। সায়রা কিছু বলার সাহস পেল না। তারিয়ান দেখলে তার খবর শেষ। লোকটা কেন এত রাগারাগি করে জানা নেই সায়রা। তার রাগকে বড্ড ভয় পায় সে। তারিয়ান ফিরে আসে, গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছে। সায়রা খাচ্ছে না, কিছু একটা ভাবছে। তা দেখে তারিয়ান গম্ভীর কণ্ঠে বলে, খাওয়ার জন্যই তো আসা, তাহলে খাচ্ছিস না কেন? সায়রা চমকে ওঠে। তারিয়ানের গম্ভীর গলা শুনে টপ করে একটা ফুচকা মুখে দেয়। লিনা খেতে খেতে তাহারিয়ানকে বলে, তুমি খাবে না? তারিয়ান দাঁতে দাঁত চেপে বাঁকা হেসে বলে, অনেক খেয়েছি। কেউ একজন যত্ন করে আমাকে সকাল সকাল মিষ্টি মুখ করিয়ে দিয়েছে, ভাবছি আমিও তাকে মিষ্টি মুখ করিয়ে দিব, না হলে আর খাবার গলা দিয়ে নামবে না। সায়রার গলার খাবার আটকে যায় তাহারিয়ানের কথায়। সায়রাকে কাশতে দেখে পলক পানি এগিয়ে দেয়। উতলা কণ্ঠে জিজ্ঞেস করে, ঠিক আছে তো, ধীরে ধীরে খাও। সায়রা ঢকঢক করে পানি পান করে। তারিয়ান বুকে দুহাত গুজে বাঁকা হেসে বলে, পলক তো ঠিকই বলেছে, ধীরে ধীরে খা। এমনিতেও আরো কত কি খেতে হবে। পলক ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে। মানে? তাহারিয়ান পলকের দিকে তাকিয়ে স্মিত হেসে বলে, না, তেমন কিছু না। লিনা তাহারিয়ানের দিকে তাকিয়ে বলে, আরে বাহ, তাকে সে যে তোমাকে সকাল সকাল মিষ্টি মুখ করিয়ে দিয়েছে। আমাদেরও একটু দেখাও, আমাদের ভাবিকে। তারিয়ান গম্ভীর কণ্ঠে বলে, সময় হলে দেখিস। সায়রার নিজের উপরই রাগ হচ্ছে, প্রচুর পরিমাণে রাগ হচ্ছে তার। তারিয়ান নীলার দিকে তাকিয়ে বলে, দোহাকে আনতে যাচ্ছি, ইচ্ছে হলে পলকের সাথে চলে যাস। দোহার কথা শুনে নীলার মন খুশিতে নাচতে চাইছে। তাহারিয়ান বাস স্ট্যান্ডের দিকে চলে যায়। তাহারিয়ান চলে যেতে সায়রা কিছুটা স্বস্তি পায়। লিনাকে হালকা ধাক্কা দিয়ে বলে, ইস, আমার দুলাভাইটা আসছে, এত এত আইসক্রিম আর চকলেট খেতে পারবো এবার। লিনা মুখ ভেঙিয়ে ফুচকা দেয় মুখে, তারপর বলে, আমার জামাইয়ের টাকা ভাঙার ধান্দা বাদ দে। নিজে তো একটা প্রেম করতে পারলি না যে দুলা ভাইয়ের টাকা ভাঙতে পারবো। খালি আমার জামাইয়ের দিকে নজর। সায়রা আফসোসের স্বরে বলে, তোর যে বান্দর ভাই, সে থাকতে আমার প্রেম তো দূর, প্রেমের নামটাও আসবে না। কেউ কথা বললে তাকে সেখানেই মারতে শুরু করে। এই শালা হয়তো ওয়াদা করে এসেছে যে আমাকে সিঙ্গেল রাখবে। নিজের বোন যে তলে তলে প্রেম করছে তার খবর নেই। আমি কারো কথা বললেই খবর চলে যায়, শালা খবিস একটা। লিনা শব্দ করে হাসে। এইটা ট্যালেন্ট যা তোর নেই। যাই হোক, আজকে আমি অনেক খুশি, দোহা আসছে। সায়রা বিরক্তি নিয়ে তাকায় আর ভাবে, এত খুশি হওয়ার কি আছে, কলেজে তো রোজই দেখা হয়। পলকের একটা কল আসায় সে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে, তাই সায়রা আর লিনার কথা তার কান অব্দি পৌঁছায়নি। ও, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। লিনার কথায় সায়রা ভ্রুজোড়া নাড়িয়ে জিজ্ঞেস করে, কি? তায়াম্মুন ভাইয়া ফোন করেছিল আমাকে। তোকে ফোন করেছিল, তুই নাকি ব্লক করে রেখেছিস। সায়রা নিজের ফোনটা চেক করে বলে, আমি তো ব্লক করিনি, তাহলে ব্লক হলো কি করে? লিনা ফুচকা মুখে দিয়ে বলে, সে তো তুই জানিস, তুলির জ্বর এসেছে, আমাকে আর তোকে যেতে বলেছিল। সায়রা সামনের দিকে তাকিয়ে বলে, এখন আর কিভাবে যাব? কালকে কলেজ শেষে যাবনি, কি বলিস? লিনাও মাথা নাড়িয়ে বলে, তাই ভালো হবে। তায়াম্মুন ভাইয়া তো আমাদের কলেজে কালকে থেকে জয়েন করছে। সায়রা মৃদু হাসে। তাই তো শুনলাম। সায়রা, তায়াম্মুন ভাইয়াকে তোর কেমন লাগে? লিনার কথায় মাথা ঘুরিয়ে লিনার দিকে তাকায় সায়রা। মানে কেমন লাগবে আবার? লিনা সায়রার মাথায় হালকা করে বাড়ি মেরে বলে, আরে বলদি, তায়াম্মুন ভাইয়া তো হ্যান্ডসাম দেখতে, তোর সাথে বেশ মানাবে। সায়রা থতমত খেয়ে যায়। কি সব বলছিস, মাথা খারাপ হয়ে গেছে? লিনা সায়রার দিকে তাকিয়ে বলে, মাথা খারাপ কেন হবে? ভালো কথাই তো বললাম। আমার মনে হয় তায়াম্মুন ভাইয়া তোকে পছন্দ করে। সায়রা থেমে থেমে বলে, তেমন কিছু না, সে আমাকে কেন পছন্দ করতে যাবে? আসলেই গাধি তুই। লিনার বড় করে একটা শ্বাস ফেলে। এর মধ্যেই তাহারিয়ান দোহাকে নিয়ে সেখানে আসে।
তাদেরকে দেখে সায়রা আর লিনা কথা বন্ধ করে দেয়। সায়রা বড় বড় চোখ করে তাহারিয়ানের দিকে তাকায়। তাদের কথা আবার শুনে ফেললো না তো? তখনই পলক দুটো জুসের বোতল নিয়ে তাদের সামনে আসে। লিনা সায়রাকে দেয়। সায়রা কিছু না বলে বোতলটা হাতে নেয়। তাহারিয়ান গম্ভীর কণ্ঠস্বরে বলে, এবার বাড়িতে যাওয়া যাক, সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে। বলেই সামনের দিকে হাঁটতে লাগে। কেউ আর কোনো কথা বলে না, রওনা দিল। মধ্যরাত, বাইরে প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে। সেদিকে সায়রার খেয়াল নেই। সে গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ কোমরে ব্যথা অনুভব করতেই চোখ খুলে সায়রা। কিছু বুঝতে পারলো না। ব্যথাতুর কণ্ঠস্বরে চেঁচিয়ে উঠল, ওরে বাবা, আমার কোমর! সম্পূর্ণ ঘর ঘুটঘুটে অন্ধকার। সায়রা অনুভব করলো সে এখন বিছানায় নেই, বরং মেঝেতে আছে। কিন্তু সে পড়ে গেল কি করে? সায়রা কোমর ধরে উঠে দাঁড়ায়। ঘরের বাতি জ্বালানোর জন্য অন্ধকারে এগিয়ে যায়। হাঁটতে হাঁটতে শক্ত কোনো কিছু একটা সাথে ধাক্কা খায়। কিছুটা ভয়ও পায়। ঠিক এমন সময় শব্দ করে বিদ্যুৎ চমকায়। খানিক সময় মৃদু আলোতে সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে থমকে যায় সায়রা। মুহূর্তেই ঘরের লাইট অন করে দেয়। তাহরিয়ান 3/4 প্যান্টের পকেটে নিজের দুহাত ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ মুখ শক্ত। সায়রা শুকনো ঢোক গিল। এত রাতে তাহরিয়ান এখানে কি করছে? কেউ কোনো কথা বলছে না। অবশেষে তাহরিয়ান মুখ খুলে, পলককে পছন্দ? সায়রা চমকায়। এই রাত বিরাতেই কেমন প্রশ্ন? তাহরিয়ান আবারও বলে, সাইরা, আজকে তো শুধু খাট থেকে লাথি মেরেছি, পরের বার ছাদ থেকে লাথি মেরে ফেলে দেব। তাহরিয়ানের কথাতে সায়রার বিরক্ত লাগলো। আপনার সমস্যা কি ভাইয়া? এতদিন অন্য ছেলেরা আমার সাথে কথা বললে আমাকে শাসন করেছেন, ঠিক আছে, কিন্তু আপনি যেমন আমার ভাই তেমনি পলকও কিন্তু আমার ভাই। তাহলে এখানে সমস্যাটা কি? তাহরিয়ান সায়রার গাল 2 আঙ্গুল দিয়ে চেপে ধরে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার সমস্যা আছে, অনেক সমস্যা। সেটার কৈফিয়ত আমি তোকে দিব না। কালকেই পলককে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করছি। এই বলে হনহন করে রুম থেকে বেরিয়ে গেল তাহরিয়ান। সায়রা গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। কিছুটা রাগও হলো। আল্লাহ, তোর কপালে শয়তান বউ জুটবে। ওইটারে রাগ দেখাইস, পারলে পিডাইস, কেউ না করবে না, হারামজাদা। সকালে লিনা আর সায়রা কলেজ গেছে না খেয়ে। তাহরিয়ান আর দোহা একটু পর একসাথে বাইক নিয়ে বের হয় কলেজ যাওয়ার উদ্দেশ্যে। তাহরিয়ান আর দোহা কলেজে প্রবেশ করতেই দেখে সায়রা তাহাম্মুনের সাথে হেসে হেসে কথা বলছে। এটা দেখে তাহরিয়ান প্রচন্ড রেগে যায়। তাই বাইক থেকে নেমে সোজা সায়রার কাছে যায়। কি হচ্ছে এখানে? তাহরিয়ান গলার আওয়াজ শুনে সায়রা চোখ বড় করে পেছনে তাকায়। একটা শুকনো ঢোক গিলে। তাই এমন পেছন ফিরে তাহরিয়ানকে দেখে নিজের হাতটা বাড়িয়ে দেয়। কেমন আছো তাহরিয়ান? তাহরিয়ান হাত বাড়ায় না, ভ্রু কুঁচকে বলে, ভালো, কিন্তু আপনি সাইরার সাথে কি করছেন? তা এমন হাসি মুখে উত্তর দেয়, আসলে আজকে থেকে আমি এই কলেজে প্রফেসর হিসেবে এসেছি। সায়রার সাথে দেখা হলো, তাই কথা বলছিলাম। তা কলেজের চাকরিটা কি মেয়েদের সাথে কথা বলার জন্য দিয়েছে? তা এমন অপমানিত বোধ করে, কিন্তু কিছু বলে না এবং সেখান থেকে চলে যায়। এর মাঝে ক্লাসের বেল দিয়ে দিলে সায়রাও ক্লাসে যাওয়ার জন্য পা বাড়ায়। তাহরিয়ান সায়রার পথ আটকে সায়রাকে টানতে টানতে বাইকের কাছে নিয়ে যায়। আজব তো, আমার ক্লাস শুরু হয়ে গেছে আর আপনি আমাকে টেনে এখানে নিয়ে আসলেন। তাহরিয়ান আরো শক্ত করে সায়রার হাত ধরে। এতে সায়রা ব্যথা পায় হাতে। আরে কি করছেন? হাতে লাগছে আমার। তাহরিয়ান দাঁতে দাঁত চেপে বলে, লাগবেই তো, ব্যথা লাগার জন্যই তো ধরেছি। তায়াম্মনের সাথে তোর এত কিসের কথা, এত কিসের ভাব? সায়রা বিরক্তিকর ভাব করে বলে, তায়াম্মুম ভাইয়া আমাদের কলেজের শিক্ষক, আর তাছাড়া উনি পুতুলের ভাই। ফর্মালিটির খাতিরে কথা বলতেই হয়। আমাকে ফর্মালিটি শিখাচ্ছিস? সায়রা হাত ছাড়ানোর চেষ্টা করে বলে, আজব তো, আপনার সমস্যাটা কি? আমি কি শান্তি মতো কারোর সাথে কথাও বলতে পারবো না আপনার জন্য? তাহরিয়ান এবার সায়রার গাল চেপে ধরে বলে, না, পারবি না। কোনো ছেলের সাথে কথা বলতে পারবি না, একদম না। এই বলে তাহরিয়ান সায়রাকে ছেড়ে রাগে গটগট করতে করতে চলে যায়। সায়রা নিজের গালে হাত দিয়ে বলে, সমস্যাটা কি লোকটার? মাথার তার কাটা নাকি কে জানে, আমার সাথেই কেন সবসময় এমন করে? মনে মনে কথাগুলো বলে রেগে সায়রা নিজের ক্লাসের দিকে যায়। আজকে তাকে দেরিতে ক্লাসে যাওয়ার জন্য বকা খেতে হবে, শুধু এই অসভ্য ছেলেটার জন্য। মনে মনে অভিশাপগুলো দিতে ভুলল না সায়রা। শালা, তোর কপালে বউ জুটবে না। জুটলে এমন খাইস্টা মার্কা বউ হবে যে তোর জীবন তেনা তেনা করে ফেলবে। ক্লাস শেষ করে গেটের সামনেই দাঁড়িয়ে আছে সায়রা। লিনা আর দোহাতে নিজেদের মাঝে ব্যস্ত, আর সায়রা এসব দেখে বিরক্ত হচ্ছে। এই নীলা, তুই কি যাবি? লিনা সায়রার দিকে তাকিয়ে বলে, আরে একটু দাঁড়া। সায়রা রাগ হলো। তুই থাক, আমি একাই যাচ্ছি। এই বলে লিনাকে রেখে সায়রা হাঁটতে শুরু করে।
অগত্যা উপায় না পেয়ে দোহাকে রেখে লিনাকেও যেতে হয়। তারপর দুজন পুতুলদের বাসায় যাওয়ার জন্য অটোতে ওঠে আর দোহা তাহারিয়ানের জন্য অপেক্ষা করতে লাগে। আজকে তাহারিয়ান ক্লাস করেন, সামনের সপ্তাহ থেকে পরীক্ষা, অথচ তা নিয়ে তাহারিয়ানের কোনো মাথা ব্যথা নেই। নীলা সায়রা পুতুলের রুমে বসে আছে। পুতুলের জ্বর এখন কমেছে। লীনা ফোনে দোহার সাথে কথা বলছিল, পুতুলা সায়রা কথা বলছিল। তার মাঝে পুতুলের মা তানিয়া লীনা সায়রার জন্য খাবার নিয়ে আসে। তানিয়া খাবারগুলো বিছানার পাশে টেবিলে রেখে বলে, নীলা সায়রা, এই নাও অল্প কিছু মুখে দাও। তায়াম্মনটা এখনো ফেরেনি, না হলে ওকে দিয়ে তোমাদের জন্য সিঙ্গারা আনতে বলতাম। সায়রা মুচকে এসে বলে, আরে আন্টি, তুমি এত অস্থির হচ্ছ কেন? আমরা কি তোমার পর যে এত কিছু ব্যবস্থা করতে হবে? আমাদের যখন যা লাগবে আমরা চেয়েই নিতে পারি। তানিয়া সায়রার মাথায় হাত বুলিয়ে বলে, তোমার মতন একটা মেয়ে যদি আমার তায়াম্মনের বউ করে আনতে পারতাম। সায়রা স্মিত হাসে। পুতুল মুখ ভেঙিয়ে বলে, সায়রার মতো মেয়ে আমার ভাইয়ের জন্য আনলে আর সংসার থাকতে হবে না। যে ঝগড়ুটে মেয়ে। সায়রা কপাল কুঁচকে বলে, কি বললি? আমি ঝগড়ুটে? তাহলে তুই কি? তুই হলি বড় ঝগড়ুটে। পুতুল তার মায়ের দিকে তাকিয়ে বলে, দেখছো আম্মু কেমন ঝগড়ুটে সায়রা? সায়রা গাল ফুলিয়ে বসে থাকে। তা দেখে তানিয়া সায়রাকে একটা মিষ্টি খাইয়ে দিয়ে বলে, না না, আমার সায়রা মা অনেক ভালো। পুতুল শুধু শুধু খেপানো বন্ধ কর। তায়াম্মন এখনো আসছে না কেন? আচ্ছা তোরা থাক, আমি একটা কল করে দেখি। বলতে বলতে তানিয়ার ফোনে তায়াম্মনের নাম্বার থেকে কল আসে। কল রিসিভ করে তানিয়া। কিরে তায়াম্মন, কোথায় তুই? এখনো বাসায় আসছিস না কেন? অপর পাশ থেকে একটা অচেনা ব্যক্তি বলে, এই ফোনের মালিক কে হয় আপনার? ওনাকে কেউ মেরে ফেলে রেখে গিয়েছে। আপনারা ওনাকে সদর হাসপাতালে নিয়ে এসেছি, আপনারাও চলে আসুন। তানিয়ার হাত থেকে ফোনটা পড়ে যায়। তানিয়া এভাবে অস্থির হতে দেখে পুতুল, লিনার আর সায়রায় জিজ্ঞেস করে কি হয়েছে। তানিয়া বলে তায়াম্মনের কথা। তারপর পুতুল আর তানিয়া হাসপাতালে যাওয়ার জন্য রওনা দেয়। সায়রাও যেতে চেয়েছিল, মুহূর্তেই কিছু একটা মনে হতে তাড়াতাড়ি বাড়িতে চলে যায়। সায়রা বাড়িতে আসতেই দৌড়ে উপরে তাহারিয়ানের রুমে যায়। তাহারিয়ানের ঘর দরজা ধাক্কা দিয়ে খুলে দেখে সে ঘরে নেই। সায়রা ঘরে চোখ বুলিয়ে দেখে তাহারিয়ান ব্যালকনিতে আছে। সায়রা অস্থির হয়ে ব্যালকনির দিকে পা বাড়াতেই দেখতে পায় তাহারিয়ান দোলনায় বসে সিগারেট খাচ্ছে। এতে যেন সায়রার রাগটা আরো বেড়ে যায়। সায়রা তাহারিয়ানের সামনে গিয়ে দাঁড়িয়ে হাত থেকে সিগারেটটা ফেলে দেয়। তাহারিয়ানের কলার চেপে ধরে বলে, আপনি করেছেন এসব, তাই না? তাহারিয়ান না বোঝার ভান করে বলে, আমি আবার কি করলাম? সায়রা কলারটা ছেড়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলে, তায়াম্মুম ভাইয়াকে আপনি মেরেছেন, তাই না? কি ক্ষতি করেছে উনি? তার হাত ভেঙে গিয়েছে। তাহারিয়ান চোখ বন্ধ করে দোলনায় হেলান দিয়ে বলে, ভাঙার জন্যই তো ভেঙেছি। সায়রার রাগ এবার আকাশচুম্বী বেড়ে গেল। সায়রা ঠাস করে একটা চর বসিয়ে দেয়। তাহারিয়ান এবার নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। সায়রার গলা টিপে ধরে দেয়ালের সাথে চেপে বলে, খুব দরদ উতলে পড়ছে তামিমের জন্য। খুব কষ্ট হচ্ছে, তাই না? কই আমার বেলায় তো এত ছটফট করিস না। সায়রা শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে হাত ছাড়ানোর চেষ্টা করে, বিফল হয়। সায়রা চোখ দিয়ে পানি পড়ছে দেখে তাহারিয়ান ছেড়ে দেয়। সায়রার সাথে সাথে মাটিতে বসে দ্রুত শ্বাস নেয়। তাহারিয়ান সায়রাকে এই অবস্থায় দেখে অস্থির হয়ে পড়ে। সায়রার পাশে বসে দুহাত দিয়ে আলতো করে সায়রার গাল চেপে ধরে বলে, ঠিক আছিস তো? কষ্ট হচ্ছে তোর? আই এম সরি, আই এম সো সরি। কোথায় কষ্ট হচ্ছে বল আমাকে। সায়রা তাহারিয়ানের হাত সরিয়ে দিয়ে থেমে থেমে বলে, মেরেই ফেলুন আমাকে, মেরেই ফেলুন। আমার জন্য প্রতিদিন ওই মানুষগুলোর ক্ষতি হোক আমি চাই না। আমি আর পারছি না। আপনি আমার জীবনটাকে নরক করে ফেলেছেন। সেই ছোটবেলা থেকে আমাকে বন্দি বানিয়ে রেখেছেন। কেন কেন কেন? তাহারিয়ান একটু সরে গিয়ে বলে, তুই জানিস তো আমি তোকে অন্য কারোর সাথে দেখতে পারি না। আমি আমার মাথা ঠিক রাখতে পারি না। তুই যখন অন্য ছেলেদের সাথে কথা বলিস তখন আমি আর নিজেকে সামলাতে পারি না। ছোট্টবেলা থেকেই আমি এমন। তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবাসি। সায়রা তাচ্ছিল্যের হেসে বলে, এটাই তো আমার ভুল ছিল, আপনার ভালোবাসাকে গ্রহণ করা। তখন যদি জানতাম এর পরিণতি এতটা খারাপ দিকে যাবে তাহলে কখনো আপনাকে অধিকার দিতাম না। এটা ভালোবাসা না, এটা বিষাক্ত প্রেমের অনুভূতি। তাহারিয়ান অস্থির কণ্ঠে বলে, প্লিজ সায়রা, এভাবে বলিস না। আমি কি করতে পারি বল? আমি তো চেষ্টা করি কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। সায়রা একটু শান্ত হয়ে বলে,
আমার একটা কথা রাখবেন? তাহরিয়ান অস্থির হয়ে বলে। কি কথা বল, আমি তোর সব কথা রাখবো। সায়রা বড় করে একটা নিঃশ্বাস ফেলে বলে, আমাকে মুক্তি দিবেন, একটু শান্তি দিবেন। আমি ক্লান্ত আপনার এই বিষাক্ত প্রেমে। হাত জোর করছি, একটু শান্তিতে বাঁচতে দিন আমাকে। তাহরিয়ান ধপ করে বসে পড়ে। সায়রা, কি বলছিস তুই? ঠিক যে তুই সময় নে, আমি নিজেকে সামলে নেব, তারপর আমরা আবার নতুন জীবন শুরু করব। সায়রা চোখের পানি মুছে ফোপাতে ফোপাতে বলে, আপনি একজন সাইকো। আমার প্রতি আপনার এতটা পজিটিভনেস আমি আর নিতে পারছি না। আমি এসব থেকে বের হতে চাই। আমি আপনাকে চাই না। চিরজীবনের জন্য আমি মুক্তি চাই। আমার পক্ষে এইভাবে বাঁচা সম্ভব না। তাহরিয়ানের ঠোঁট জোড়া কাঁপছে, উত্তেজিত কণ্ঠে বলে, তুই শুধু আমার বেঁচে থাকতে তুই আমার থেকে মুক্তি পাবি না। সায়রা ফিচেল হেসে বলে, আর যদি বেঁচেই না থাকি? তাহরিয়ান কপাল কুঁচকে তাকায়। মানে কি বলতে চাইছিস তুই? সায়রা শান্ত কণ্ঠস্বরে উত্তর দেয়, আমি আমার মতো করে বাঁচতে চাই। আপনি যদি আর কোনো দিন আমার জীবনে হস্তক্ষেপ করেন তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো। তাহরিয়ান প্রচন্ড রেগে যায়, শক্ত হাতে সায়রাকে থাপ্পড় মারে। তাহরিয়ানের শুভ্র মুখশ্রী রক্তবর্ণ ধারণ করেছে। মুক্তি চাই না তোর? মুক্তি ঠিক আছে, দিলাম তোকে মুক্তি। বাস তুই তোর মতো। আজকে থেকে তাহরিয়ান আবেদিন তোকে মুক্তি দিল। তোর কোনো বিষয়ে আর হস্তক্ষেপ করবে না। আজ থেকে তাহরিয়ান আবেদিনের কাছে সায়রা নামের কারো অস্তিত্ব নেই। সায়রা চোখের পানি মুছে উঠে দাঁড়ায় আর এক মুহূর্ত না দাঁড়িয়ে তাহরিয়ানের রুম থেকে বেরিয়ে যায়। তাহরিয়ান সেখানে দাঁড়িয়ে আরেকটা সিগারেট ধরায়, নিজেকেই নিজে বলে, যা চলে যা। কার জন্য এতটা পাগলামি করলি তাহরিয়ান? সে তো তোকে বুঝলই না, উল্টো তোর ভালোবাসাকে বিষাক্ত প্রেমের অনুভূতি হিসেবে আখ্যায়িত করলো। তোকে সাইকো বলল। হ্যাঁ আমি সাইকো, কেউ নেই তোর। সায়রা কেউ না তোর তাহরিয়ান। সায়রা নিজের রুমে এসে দরজা বন্ধ করে কান্না করছে। সে তো এমন জীবন চায়নি, তাহলে কেন এমন হচ্ছে? তার জন্য কেউ হাসপাতালে শাস্তি পাচ্ছে, এটা তো সে চায়নি। বিছানার একপাশে গুটিসুটি মেরে বসে আছে সায়রা। সারা রাত ঘুমায়নি, চোখ মুখ ফুলে আছে। কলেজ যেতে হবে। ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে আসে সায়রা। তারিয়ান ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে। সায়রা কাউকে কিছু না বলে বাইরে চলে যেতে চাইলে তাসফিয়া দেখে বলে, কিরে সাইরা, না খেয়ে চলে যাচ্ছিস কেন? সায়রা পেছনে তাকালো না। খেতে ইচ্ছে করছে না বড় আম্মু, আমি বাইরে খেয়ে নিব। তাসফিয়া সায়রার কাছে এসে বলে, কিরে তোর চোখ মুখ এত ফুলে আছে কেন? ঘুমাসনি রাতে? সায়রা থতমত খেয়ে যায়, আমতা আমতা করে বলে, ঘুমিয়েছি, এমনি হয়তো ফুলে আছে। আচ্ছা বড় আম্মু আমি আসছি। এই বলে সায়রা চলে যেতে নেয়। তখন উপর থেকে লিনা দৌড়ে এসে বলে, ওই ছেমরি দাঁড়া, আমিও তো যাব। তাসফিয়া কপাল কুঁচকে বলে, তুইও খাবি না? লিনা নামতে নামতে বলে, না খাবো না। বলে সায়রা হাত ধরে বেরিয়ে যায়। সায়রা পেছন ফিরে তাহরিয়ানের দিকে তাকায়, কিন্তু তাহরিয়ান একবারও তার দিকে তাকালো না। সায়রার খারাপ লাগছে, কিন্তু সে তো এটা এমনটাই চেয়েছিল। লিনা অটো দাঁড় করিয়ে বলে, মামা সদর হাসপাতালে যাবেন? অটোওয়ালা বলে। লিনা সায়রাকে টান দিয়ে ভেতরে বসায়। সদরে কেন যাচ্ছিস? কলেজে যাবি না? সায়রার প্রশ্নে লিনা উত্তর দেয়, না। সায়রা কপাল কুঁচকে বলে, কেন বুঝতে পারছিস না? সায়রা ভ্রু কুঁচকে তাকায়। লিনা নীরব ভঙ্গিতে বলে, তামিম ভাইয়াকে দেখতে যাচ্ছি। সায়রা লিনার দিকে তাকিয়ে বলে, কলেজ ছুটির পরেও তো যেতে পারতাম। লিনা ফোন টিপতে টিপতে উত্তর দেয়, আজকে কলেজ অনুষ্ঠান, সেখানে না থাকলেও কিছু হবে না, কিন্তু আমার তামিম ভাইয়ার কাজে অবাক হচ্ছি। সায়রা বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, কেন, কি করেছে? কিছু করেনি বলেই তো সমস্যা। তোকে এভাবে কে বা কারা মেরেছে সে নাকি চেনে না। আন্টি পুলিশ কেস করতে চাইলেও সে মানা করেছে। লিনার কথা শুনে সায়রা মাথা নিচু করে ফেলে। সে বুঝতে পারছে তার জন্যই সে পুলিশি ঝামেলায় যাচ্ছে না। এর মাঝে তারা সদর হাসপাতালে পৌঁছে যায়। পুতুল আর তানিয়া কেবিনেই ছিল। লিনা সায়রা কেবিনে প্রবেশ করে। অনেকক্ষণ কথা বলার পর লিনা আর পুতুল নিচতলায় ওষুধ আনতে যায়। তানিয়া একটা কল আসে, সেও বাইরে যায়। কেবিনে এখন তায়াম্মুন আর সায়রা। তায়াম্মুনের এক হাত ভেঙে গেছে, আরেক হাত চোখের উপর দিয়ে শুয়ে আছে সে। নীরবতা ভেঙে সায়রা বলে, মাফ করবেন ভাইয়া, আমার জন্যই আজকে আপনার এই অবস্থা। তায়াম্মুন হাত সরিয়ে চোখ খুলে বলে, আরে কি বলছো? তোমার জন্য কেমন হবে? রাস্তার কিছু বদমাশ ছেলেপিলে টাকার জন্য মারামারি করছিল। টাকাটা দিয়ে দিলে এখন আর হাসপাতালে থাকতে হতো না।
তায়াম্মুনের কথায় সায়রা মৃদু হাসে। তার মতো মানুষও মিথ্যে বলছে। আমার কাছে কিছু লুকানোর প্রয়োজন নেই, আমি জানি এসব কে আর কেন করেছে। তায়াম্মুন মুচকে হাসে। ছাড়ো সব, যা হওয়ার হয়ে গেছে। ভাই হিসেবে তার বোনকে নিরাপদ রাখা সব ভাইয়ের কর্তব্য। তাহরিয়ানের কোনো ভুল নেই। সায়রা মনে মনে তাচ্ছিল্য হাসে, বলে, সে কেন এমন করছে তা কিন্তু আমি জানি। তার বিষাক্ত ভালোবাসা সবকিছু ধ্বংস করে ফেলতে পারে। পর মুহূর্তে তায়াম্মুনের দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ আপনাকে ভাইয়ার বিরুদ্ধে কেস না করার জন্য। তায়াম্মুন চোখ বন্ধ করে। তাহরিয়ানের সাথে জড়িয়ে আছে পরিবারের মান সম্মান, আর সেই মান সম্মান নষ্ট হোক সেটা আমি চাই না। আর তাহরিয়ান এখনো ছোট, ওকে এসব নাটানাটাই ভালো। সায়রা তায়াম্মুনের কথায় মুগ্ধ হয়, বিনিময়ে মুচকি হাসে। তায়াম্মুন উঠে বসতে চাইলে সায়রা তাকে ধরে উঠতে বসতে সাহায্য করে। এর মাঝে তানিয়া কেবিনে আসে। তানিয়ার সামনে এসে সায়রা বিদায় নেয়। আন্টি, আজকে আসছি, আবার আসবনি। তানিয়া স্মিত হেসে বলে, আজকে তায়াম্মুনকে বাড়িতে নিয়ে যাব, বাড়িতে এসো। সায়রা স্মিত হেসে মাথা নাড়িয়ে চলে যায়। তানিয়া তায়াম্মুনের কাছে গিয়ে হাত ধরে বলে, সায়রা, মেয়েটা কত ভালো, ওর মতো মেয়ে যদি একটা পেতাম। তায়াম্মুন শব্দ করে হেসে বলে, এক পুতুলকে নিয়ে হাঁপিয়ে গেছো, আবার আরেক পুতুল যদি চাচ্ছ। তানিয়া কপট রাগ দেখিয়ে বলে, আরে গাধা, তোর বউ হিসেবে বলছি। তায়াম্মুন অবাক হয়ে বলে, কি? তানিয়া স্বাভাবিকভাবেই বলে, হ্যাঁ, আমি একটা কথা ভাবছিলাম। কি কথা? তানিয়া মুচকি হেসে বলে, তুই একটু সুস্থ হয়ে নে, তারপর সায়রাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। মেয়েটাকে আমার খুব ভালো লাগে। তায়াম্মুনের ভ্রুজোড়া কুঁচকে যায়। মা, কি সব বলছো তুমি? সায়রার সাথে আমার বিয়ে? সায়রা বাচ্চা মেয়ে, আর তার থেকেও বড় কথা, সায়রা আমার থেকে 7 বছরের ছোট। তানিয়া মুখ ভেঙিয়ে বলে, তাতে কি, তুই একটা কথাও বলবি না। আমি যা বলছি তাই কর, বাকিটা আল্লাহর হাতে। এই বলে তানিয়া চলে যায়। তায়াম্মুন চোখ বন্ধ করে মনে মনে বলে, তোমাকে পেলে আমার থেকে সুখে আর কেউ হতো না। প্রথম যেদিন তোমাকে দেখি তখন থেকেই তোমাকে ভালো লাগে আমার, শুধু বলতে পারিনি। ভালোবাসি সায়রা, খুব ভালোবাসি তোমায়। হাসপাতাল থেকে সোজা কলেজে এসেছে সায়রা আর লিনা। আজকে 4র্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান, পাশাপাশি প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ। সারা বছর যাদের টিকিটাও খুঁজে পাওয়া যেত না, আজ তারা সবাই আছে। চেনা অচেনা অসংখ্য শিক্ষার্থী। সায়রা আর লিনা এবার প্রথম বর্ষে, তাই তাদেরকেও বরণ করা হবে। সায়রা আর লিনা মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছিল, তবে সায়রার চোখ ছিল তাহরিয়ানের উপরে। কিন্তু আজকে তাহরিয়ান একটা বারের জন্য তাকায়নি। এমন সময় প্রথম বর্ষের একটা ছেলে সায়রার কাছে আসে। হাই, আমি রিজভি। সায়রা একবার তাহরিয়ানের দিকে তাকালো, কিন্তু সে এখনো বন্ধুদের সাথে ব্যস্ত। সায়রা মৃদু কণ্ঠ বলল, আমি সায়রা। আমাকে দোহা ভাইয়া পাঠিয়েছেন। আপনাদের মধ্যে নীলাকে? তখন লিনা উত্তর দেয়, আমি নীলা। রিজভি নামক ছেলেটা লিনাকে বলে, দোহা ভাইয়া আপনাকে ক্যান্টিনে যেতে বলেছে। লিনা এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে ক্যান্টিনের দিকে চলে গেল। সায়রা হা করে তাকিয়ে রয়। রিজভি বলে, আপনি তো পুতুলের বেস্ট ফ্রেন্ড, তাই না? সায়রা অবাক হয়। হ্যাঁ, আপনি কি করে চেনেন পুতুলকে? রিজভি মুচকি এসে উত্তর দেয়, পুতুল আমি একসাথে 8ম শ্রেণী পর্যন্ত পড়েছি। তারপর তুলি সাভার এসে পড়লো, আর আমি মিরপুর ছিলাম। তবে ফোনে যোগাযোগ ছিল। একদিন আপনার আর পুতুলের ছবি দিয়েছিল। সায়রা ছেলেটার দিকে তাকিয়ে বলে, ও, তা এই কলেজে আসা কিভাবে? রিজভিও হাসে। তুলির কথায়? সায়রা স্মিত হেসে বলে, ও আমাদের গ্রুপেই তো। রিজভি মাথা নাড়ায়, না, আমি ইংরেজি বিভাগের। সে যাই হোক, আমরা কি বন্ধু হতে পারি? রিজভি হাত বাড়িয়ে দেয়। সায়রাও মুচকে এসে হাত বাড়িয়ে দেয়। অবশ্যই। সায়রা আর রিজভি অনেক কথাই বলছিল। এর মাঝে সায়রার নজর পড়ে তাহরিয়ানের দিকে। এগিয়ে আসা সোহানার দিকে। সোহানা তাহরিয়ানের একজন ভালো বন্ধু, তবে মেয়েটা প্রচুর গায়ে পড়া স্বভাবের। তার মাঝে ছোট ছোট পোশাক পরে। সোহানা তাহরিয়ানের পাশে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছিল, আর বারবার গায়ে ঢলে পড়ছিল, যা দেখে সায়রার প্রচন্ড রাগ হচ্ছিল। কি ভাবছো? এতক্ষণ কি বললাম শুনেছো? রিজভির কথায় তার দিকে তাকালো সায়রা। হ্যাঁ, কি বলেছো? রিজভি আবারও বলে,
নতুন শিক্ষার্থীদের ফুল দেওয়া হচ্ছে, চল ওইদিকে। এই বলে রিজভি সায়রাকে নিয়ে যেতে লাগে। অনুষ্ঠান শেষে লিনা আর সায়রা বাড়িতে আসে। বাড়িতে এসে দুজনেই বেশ অবাক হয়, কারণ লিনার খালা আর তার পরিবারের সকলে এসেছে। লিনা আর সায়রা ভেতরে গিয়ে সালাম দেয়, অল্প কথাবার্তা বলে উপরে চলে গেল ফ্রেশ হতে। সায়রার একদম ভালো লাগছে না, প্রচন্ড মাথা ব্যথা করছে, তাই সরাসরি গোসল করতে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে আসে সায়রা আর লিনা। দোহা আর তাহারিয়ান বসে আছে সকলের সাথে। লিনাকে দেখে তাসফিয়া কাছে আসতে আসতে বলে, যা শুনলাম তা কি সত্যি? লিনা সবার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে। কি শুনেছো? তাসফিয়া কপাল কুঁচকে বলে, তুই আর দোহা নাকি প্রেম করছিস? লিনা বড় বড় চোখ করে দোহার দিকে তাকায়। দোহা মাথা নিচু করে বসে আছে। কি হলো বল? লিনা ভয়ে ভয়ে মাথা নাড়ে। এতে সকলেই হেসে ফেলে। লিনার খালা বলে, ভয় পেতে হবে না, আমি তোদের বিয়ের কথা বলার জন্য এসেছি। লিনা আর সায়রা দুজনে অবাক হয়। লিনা এবার দোহার দিকে তাকাতেই দেখে দোহা মুচকি মুচকি হাসছে। তার মানে এসব দোহার কাজ। তারপর পরিবারের সকলে মিলে বিয়ের কথাবার্তা এগিয়ে যায়। 7 দিন পর বিয়ের তারিখ ঠিক করা হলো। এত তাড়াহুড়ো করে বিয়ের কারণ হচ্ছে দোহার পরীক্ষার পর দোহা কোরিয়া চলে যাবে, তাই সবাই চাইছে বিয়ে করে লিনাকে নিয়ে যাক। দেখতে দেখতে 5 দিন কেটে গেছে। এই 5 দিনে তাহারিয়ানের সাথে সায়রার কোনো কথা হয়নি, বলতে গেলে দেখাও তেমন হয়নি। লিনার বিয়ের কাজে ব্যস্ত তাহারিয়ান। আজকে লিনার গায়ে হলুদ, প্রায় সবাই চলে এসেছে, কিন্তু সায়রা পুতুলের জন্য অপেক্ষা করছে। সায়রা পুতুলের কাছে সাজবে, তাই সায়রা পুতুলকে ফোন করে। কোথায় তুই? এখনো আসছিস না কেন? পুতুল অপর পাশ থেকে বলে, আর 5 মিনিট অপেক্ষা করো, গাড়িতে আছি। সায়রা জিজ্ঞেস করে, আন্টি আর ভাইয়া আসছে তো? পুতুল উত্তর দেয়, হ্যাঁ আসছি। আচ্ছা রাখছি। সায়রা লিনার রুমে বসে আছে। পার্লারের লোকেরা লিনাকে সাজাচ্ছে। কিরে সায়রা, ড্রেসটাও তো পরছিস না, আগে ড্রেসটা পরে নে, তারপর পুতুল এসে সাজিয়ে দেবে। সায়রা ড্রেসটা নিয়ে ওয়াশরুমে যায়। ফিরে এসে দেখে পুতুল এসে গেছে। তারপর পুতুল সায়রাকে সুন্দর করে সাজিয়ে দেয়। লিনাকে হলুদ রঙের একটা হালকা লেহেঙ্গা পরানো হয়েছে। লিনাকে সবাই হলুদ লাগিয়ে দিচ্ছে আর ছবি তুলছে, তবে সায়রা আর পুতুলের দেখা নেই। তা এমন বারবার সিঁড়ির দিকে তাকাচ্ছে। তাহারিয়ান ডেকোরেশনের লোকদের কাজ বুঝিয়ে দিচ্ছে। এর মাঝে পুতুলা সায়রা নিচে নামে। সায়রা হলুদ রঙের একটা শাড়ি পরেছে, হালকা সাজে দারুণ লাগছে তাকে। তেমন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সায়রার দিকে। হুট করে তাহারিয়ানেরও নজর পড়ে তার কিরণের দিকে। তাহারিয়ান সায়রার দেখে মুচকি হাসে। পর মুহূর্তে কিছু একটা ভেবে চোখ সরিয়ে নিয়ে কাজে মনোযোগ দেয়। চারদিকে উৎসব মুখর পরিবেশ, সবাই যার যার মতো ব্যস্ত। অনুষ্ঠানের এক পর্যায়ে নাচ গানের আয়োজন করা হয়েছে। সবাই দলে দলে সে নাচ করছে। এমন সময় সায়রার ফোনে দোহার কল আসে। সায়রা কল রিসিভ করে। হ্যালো, আমি দোহা। হ্যাঁ বলো ভাইয়া। অপর পাশ থেকে দোহা থেমে থেমে বলে, আমি তোমাদের বাড়ির পিছনে দাঁড়িয়ে আছি, কোনোভাবে লিনাকে একটু নিয়ে আসতে পারবে? সায়রা আশেপাশে তাকায়। কি? এখন কিভাবে? অনুষ্ঠান চলছে, বাড়িতে এত লোকজনের ভিড়ে কি করে বাইরে নিয়ে যাব? তোমার কিছু করতে হবে না, তুমি শুধু জাহিনকে বলো আমি বাইরে দাঁড়িয়ে আছি আর ওকে যেতে বলছি, বাকিটা নীলা সামলে নেবে। সায়রা আর কি করবে? ঠিক আছে দেখছি বলেই সায়রা কল কেটে লিনার কাছে যায়। লিনার আশেপাশে অসংখ্য মানুষ। সায়রা কি বলবে ভাবতে ভাবতে লিনার কাছে যায়। সবার সামনে দাঁড়িয়ে বলে, সবাই একটু সরে দাঁড়াও, আমি একটু ছবি তুলবো। এ বলে সায়রা লিনার পাশে বসে ছবি তুলতে তুলতে ফিসফিসিয়ে বলে, দোহা ভাইয়া বাইরে তোর জন্য অপেক্ষা করছে, পেছনের গেটে, তোকে যেতে বলেছে। লিনা বিস্মিত হয়ে বলে, কি? এত মানুষ এদের ফাঁকি দিয়ে কিভাবে যাব? সায়রা মুখ গম্ভীর করে বলে, আমি কি জানি, তোকে যেতে বলেছে এটাই জানি। লিনা কিছু একটা ভেবে উঠে যেতে নাই। সবাই জিজ্ঞেস করলে বলে, আমার একটা কল এসেছে, এখানে অনেক শব্দ তাই শুনতে পাচ্ছি না, আসছি আমি। কেউ আর কিছুই বলল না। সায়রা যতবার নীলাকে দেখে ততবারই অবাক হয়। এই যে কি এত ভাবছো? সায়রা চট করে মাথা তুলে সামনে তাকাতে তায়াম্মুনকে দেখে। মুচকি এসে বলে, না না কিছু ভাবছি না, আপনার কিছু লাগলে আমাকে বা যে কাউকে বলবেন কিন্তু। তায়াম্মুন ফিচেল হাসে। আপাতত কিছু লাগবে না, সারাদিন তো তোমার দেখাই পেলাম না, কোথায় ছিলে? সায়রা জোরপূর্বক হাসে। আমি লিনার সাথেই ছিলাম,
ওকে সাজানোর জন্য লোক এসেছিল। চলো ওই ফাঁকা দিকটা যাই। সায়রা স্মিত হেসে তায়াম্মুনের সাথে একটু ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ায়। তায়াম্মুনের হাতের দিকে তাকিয়ে বলে, আপনার হাতের এখন কি অবস্থা? তায়াম্মুন নিজের হাতের দিকে তাকায়। ব্যথা অল্প কমছে, কিন্তু মাঝে মাঝে ব্যথাটা বেড়ে যায়। চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। সায়রা মাথা নামিয়ে নেয়, অপরাধী সুরে বলে, আমার সত্যি খারাপ লাগছে আমার জন্য। তায়াম্মুন সম্পূর্ণ কথাটা বলতে দিল না। সবসময় নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। বললাম তো তেমন কিছু হয়নি। সায়রা মুচকি হাসে, উত্তর দেয়, আপনি বলেই সবকিছু এত সহজে ছেড়ে দিলেন। অন্য কেউ হলে এ নিয়ে অনেক ঝামেলা সৃষ্টি করতো। তায়াম্মুন শব্দ করে হাসে। তাই তো আমি অন্য কেউ না, আমি। দুজনেই হেসে ওঠে, আর তাদেরকেই দূর থেকে কেউ একজন তীক্ষ্ণ নজরে পর্যবেক্ষণ করছে। মাইকের আওয়াজ পেয়ে সায়রা সহ সবাই মঞ্চের দিকে তাকায়। তাহারিয়ান কিছু একটা বলতে চাইছে। সবাই নিশ্চয়ই খুব আনন্দ করছেন। আপনাদের বিনোদনের উদ্দেশ্য এখন আমি আর আমার ফ্রেন্ড সোহানা একসাথে ড্যান্স করব। কথাটা শুনে সবাই হাততালি দিতে শুরু করে, কিন্তু সায়রা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এত তাড়াতাড়ি এতটা পরিবর্তন? তাহারিয়ান আর সোহানা নাচ করছে, এসব ভালো লাগছে না, তাই সে নিজের রুমে চলে গেল। এমনিতেও অনুষ্ঠান শেষের দিকে, সকাল প্রায় 10টা। বিয়ে বাড়িতে অনেক কাজ, সবাই ভোরবেলায় উঠে গেছে। লিনাও 8টার দিকে উঠে খেয়ে দিয়ে পার্লারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সায়রার জন্য দেরি হচ্ছে, সায়রা এখনো ঘুম থেকে ওঠেনি। তাসফিয়া লিনা বেশ কয়েকবার ডেকে গেছে, তবে সায়রার কোনো ওঠার নাম নেই। তাহারিয়ান গিয়েছিল দোহার সাথে দেখা করতে, মাত্রই বাড়ি ফিরতেই তাসফিয়া বলে, রিয়ান যা তো বাবা, সায়রাকে একটু ডেকে তুল। সে 8টা থেকে ডাকা শুরু করেছি, এখন 10টা বাজে। তাসফিয়া কপাল কুঁচকে বলে। তখনই ডাক পড়ে তাসফিয়া, আমার যদি সেই সময় থাকতো তাহলে কি আর তোকে বলতাম? বলেই তাসফিয়া তাড়াহুড়ো করে চলে গেল। অগত্যা উপায় না পেয়ে তাহারিয়ান গেল সায়রার ঘরে। দরজায় আওয়াজ করে ডাকতে লাগলো, সায়রা, এই সায়রা, মা ডাকছে তোকে, ওঠ তাড়াতাড়ি। সায়রার কোনো সারা শব্দ নেই। এবার তাহারিয়ানের ভয় লাগতে শুরু করলো। সায়রা কখনো এত সকাল পর্যন্ত ঘুমায় না। তাহারিয়ানের কাছে সায়রার রুমে চাবি আছে। তাহারিয়ান তাড়াতাড়ি দরজা খুলে ভেতরে ঢুকে, কিন্তু ভেতরে ঢুকে দেখে কেউ নেই। তাহারিয়ান ওয়াশরুমের দিকে দরজা খোলা, কি ভেবে ব্যালকনির দিকে যেয়ে দেখে সায়রা বাচ্চাদের মতো গুটিসুটি মেরে দোলনায় ঘুমিয়ে আছে। তাহারিয়ানের ঘুমটা ভাঙানোর ইচ্ছে হলো না, তবুও ডাকতে হলো, সায়রা। সায়রা চোখ টিপ টিপ করে তাকিয়ে তাহারিয়ানকে দেখে লাফ দিয়ে উঠে বসে। তাহারিয়ান অন্যদিকে মুখ করে বলে, মা নিচে যেতে বলছে, জলদি, সেই ডাকতে পাঠিয়েছে। সায়রা কিছু না বলে দোলনা থেকে উঠে দাঁড়ায়। একবার তাহারিয়ানের দিকে তাকায়, তাহারিয়ান সেদিকে খেয়াল করে বোধহয়। সায়রা তাহারিয়ানের হাত ধরে তার দিকে ঘুরিয়ে শান্ত দৃষ্টিতে তাকায়। কালকে রিজবিকে কেউ একজন খুব খারাপভাবে মেরেছে। তাহারিয়ান শব্দ করে হাসে, উত্তর দেয়, তো তোর মনে হচ্ছে আমি মেরেছি, তাই তো? তাহলে বলে রাখছি, তোর ধারণা ভুল। তোর জন্য আর নিজের ক্ষতি করব না। তাহারিয়ান সায়রার হাতটা ছাড়িয়ে নেয়। তখনই তাহারিয়ানের ফোনে রিংটোনটা বেজে ওঠে। সায়রা দেখতে পায় স্ক্রিনে সোহানার নামটা চলচল করছে। তাহারিয়ান কলটা রিসিভ করে রুম থেকে চলে গেল। সায়রা এখনো থম মেরে দাঁড়িয়ে আছে। তাহারিয়ান যদি না মারে তাহলে কে মারবে? তাহারিয়ানের কথা শুনে মনে হচ্ছে না সে মিথ্যে বলছে। সায়রা দীর্ঘশ্বাস ফেলে, ভালো লাগছে না কিছু। দ্রুত ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে নিচে এসে দেখে লিনার আগে ফুসফুস করছে। এখন 10:30 বাজে। সায়রা তাড়াতাড়ি লিনার কাছে যায়। সায়রা যেতেই লিনা রেগে যায়, বকতে শুরু করে। সায়রা কোনো রকম শান্ত করে না খেয়ে লিনাকে নিয়ে পার্লারের উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে সব লোকজন এসে পড়েছে, খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে গেছে, তবে এখনো বইয়ের দেখা নেই। তাসফিয়া বেশ কয়েকবার কল করেছে, তবে এখনো আসার নাম নেই। শেষে উপায় না পেয়ে তাহারিয়ানকে ডেকে পাঠায়। তাহারিয়ান আর সোহানা একসাথেই ছিল। তাহারিয়ান তার মায়ের কাছে এসে বলে, ডাকছিল কেন আম্মু? তাসফিয়া বিরক্তি নিয়ে বল, আর বলিস না, তোর বোনগুলো যে পরিমাণ ঢিলে জানিস তো। লোকজন সবাই এসে পড়েছে, অথচ ওদের কোনো খবর নেই। তারা বউ দেখবে তো। কল করে তাড়াতাড়ি আসতে বলো। তারিয়ানের সহজ সরল কথায় তাসফিয়া আরো বেশি বিরক্ত হয়। তা কি বলিনি ভাবছিস? তবুও নাম গন্ধ নেই। তুই একটু যা তো পার্লারে, ওদেরকে নিয়ে আস। পার্লার থেকে বাকিরা চলে এসেছে, অথচ সায়রা, নীলা আর পুতুল আসেনি। তারিয়ান চোখ মুখ কুচকে নিয়ে বলে, আচ্ছা, আমি দেখছি। যা তাড়াতাড়ি। এই বলে তাসফিয়া চলে যায়।
তাহারিয়ানেরও উপায় না পেয়ে ওদের নিয়ে আসার জন্য বাইরে যেতে নিলে সোহানা বলে সেও যাবে। তাহারিয়ান মানা না করলো। দুজনে মিলেই চলে আসে পার্লারে। তাহারিয়ান আর সোহানা পার্লারে ঢুকে দেখে লিনা আর পুতুল বসে ফোন টিপছে। এই দেখে তাহারিয়ান তো রাগে মাথা চড়ে যাচ্ছে। সবাই তাদের জন্য অপেক্ষা করছে আর এরা বসে বসে ফোন টিপছে। তাহারিয়ানের খেয়াল হলো এখানে সায়রা নেই। তোরা বাসায় যাচ্ছিস না কেন? সবাই অপেক্ষা করছে না? আর সাইরা কোথায়? ও আবার কোন নাটক করতে গেছে? তাহারিয়ানের এরূপ কথাই লিনা ভ্রু কুচকে থাকে। সায়রা সাজছে। তাহারিয়ান ভ্রু কুচকে বলে, এত সময় লাগে সাজতে? এতক্ষণ কি করছিল? এবার পুতুল উত্তর দেয়, আসলে ভাইয়া এখানে যতগুলো ব্রাইড ছিল তারা বাকি সবাইকে সাজাচ্ছিল, আর সায়রাও চুপচাপ কিছু না বলে বসেছিল, তাই সবার শেষে সাজছে। তাহারিয়ান আর কিছু বলল না। সোহানা লিনার কাছে এগিয়ে গিয়ে বলে, ওহো, কি লাগছে তোমাকে লিনা? আজকে তো দোহাত চৌকি ফেরাতে পারবে না। লিনা মুচকি হাসে। ধন্যবাদ আবু। সোহানা জিজ্ঞেস করে, সায়রা কোন ক্যাবিনে আছে? 3 নাম্বারটাতে। এর মাঝেই কালো গাউন পরে হাজির হয় সায়রা। তারিয়ান মোবাইল স্কল করছিল। মাথা তুলে তাকাতে সায়রাকে দেখে তার সময় যেন থেমে গেছে। এ যেন আকাশ থেকে নেমে আসা পড়ি। তাহারিয়ান নিজেকে সংযত রেখে লিনাকে বলে, হয়েছে, এবার গাড়িতে ওঠ। তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, না হলে আম্মু বকাবকি শুরু করে দিবে। এমনিতেই রেগে আছে। লিনা, পুতুল, সোহানা পার্লার থেকে বেরিয়ে গাড়িতে বসে পড়ে। সায়রা এখনো সেখানেই দাঁড়িয়ে আছে আর তাহারিয়ানকে দেখছে। কালো পাঞ্জাবি, চোখে সানগ্লাস। সায়রা তো চোখ ফেরানো দুষ্কর। তাহারিয়ান সেদিকে পাত্তা না দিয়ে বেরিয়ে পড়ে। সায়রা ধ্যানও ভাঙে, সেও চলে গেল। বাইরে এসে দেখে সোহানা তাহারিয়ানের পাশের সিটে আগে থেকে বসে আছে। সায়রার একটু রাগ হলো, কিন্তু কেন হলো সে জানে না। সায়রা পেছনে পুতুল আর লিনার পাশে গিয়ে বসে। লিনা দোহার সাথে এসএমএসে কথা বলছে আর পুতুল কানে ইয়ারফোন গুঁজে গান শুনছে। সায়রার বেশ বিরক্ত লাগছে। সামনে তাকিয়ে দেখে তাহারিয়ান ড্রাইভ করছে আর সোহানা তাহারিয়ানের সাথে কথা বলছে আর হাসাহাসি করছে। সায়রার মেজাজটা আরো গরম হয়ে গেল। তখনই সায়রা ফোনে কল আসে তায়াম্মুনের। সায়রা কলটা রিসিভ করে। হ্যাঁ তায়াম্মুম ভাইয়া বলুন। সায়রার মুখে তায়াম্মুনের নাম শুনে লুকিং গ্লাস দিয়ে সায়রার দিকে তাকালো তাহারিয়ান, তবে সায়রা তা দেখেনি। পুতুল কোথায়? ওকে ফোন করতে পারছি না। তায়াম্মুনের কথায় পুতুলের দিকে একবার তাকায় সায়রা। পুতুল আমার পাশে ভাইয়া। ওকে একটু দাও। তায়াম্মুনের গলার স্বর কেমন অস্থির শোনাচ্ছে, তাই সায়রা জিজ্ঞেস করলো, কি হয়েছে? আপনাকে এমন অস্থির লাগছে কেন? তায়াম্মুন কিছুটা অস্থির হয়েই বলে। সায়রা চিন্তিত কণ্ঠস্বরে বলে, কি হয়েছে আন্টি? ডাক্তার দেখছো? তাকে তুমি দয়া করে পুতুলকে আসতে বলো। আমি এক্ষুনি আসছি। সায়রা ফোন কেটে পুতুলের কান থেকে ইয়ারফোনটা টেনে ফেলে দেয়। পুতুল তাকায় সায়রার দিকে। সায়রা তাহারিয়ানকে বলে, গাড়িটা থামান। লিনা শুনেছে সায়রা তায়াম্মুনের কথোপকথন। কি হয়েছে আন্টি? জানি না, আমি পুতুলকে নিয়ে যাচ্ছি। বলেই পুতুলের হাত ধরে গাড়ি থেকে নেমে পড়ে সায়রা। তারিয়ান জিজ্ঞাসা চোখে তাকিয়েছিল, কিন্তু সায়রা কিছুই বলেনি। সায়রা পুতুলকে বলে তার মায়ের অসুস্থতার কথা। তারপর একটা অটো দাঁড় করিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। তারিয়ান বাড়িতে চলে এসেছে। বিয়ের কার্যক্রম শেষ। তাসফিয়া সায়রার জন্য অপেক্ষা করছে, তবে সায়রা এখনো আসেনি। রাত 8টার দিকে লিনাকে বিদায় দেওয়া হয়। লিনা অনেক কান্না করেছে। এদিকে তাসফিয়া কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলেছে। তাহারিয়ান ডাক্তার ডেকে নিয়ে এসেছে। ডাক্তার তাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। তাহারিয়ানের বাবাও তার মেয়ের জন্য কষ্ট পাচ্ছে, তবে সে কাঁদতে পারছে না। তাসফিয়াকে শান্ত করতে হলে তাকে শান্ত থাকতে হবে। রাত 10টা বাজে। বিয়ে বাড়ি ধকলে সবাই আগে আগে বিছানায় গা এলিয়ে দিয়েছে, তবে তাহারিয়ানের চোখে ঘুম নেই। লিনাকে সে অনেক ভালোবাসতো, তবে আজ তার বোনটা তার থেকে অনেক দূরে। ব্যালকনিতে দাঁড়িয়ে এসবই ভাবছিল। তখনই গেটের দিকে নজর পড়ে তাহারিয়ানের। তাইমুন বাইকে করে সায়রাকে দিয়ে গেল। তাহারিয়ান তাচ্ছিল্যময় হাসে। সায়রা তো এভাবেই বাঁচতে চেয়েছিল, বাঁচুক তার ইচ্ছে মতো। তাহারিয়ান রুমে এসে বিছানায় গা এলিয়ে দিল। চোখ দুটো লেগে এসেছিল। পুতুলের আম্মুর শরীরটা বেশ খারাপ ছিল, তাকে আইসিইউতে রাখা হয়েছিল। পুতুল অনেক কেঁদেছে। সায়রা ইচ্ছে থাকলেও ফিরে আসতে পারছিল না। সারাটা দিন পুতুলকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে। রাত 9টার দিকে তানিয়ার জ্ঞান ফিরেছে, তবে কথা বলার মতো শক্তি নেই তার। ডাক্তার বলেছে ব্রেন স্ট্রোক করেছে। জ্ঞান ফেরার সাথে সাথে তায়াম্মুন আর দেরি না করে বাড়িতে পৌঁছে দিয়ে আসে তাকে।
সায়রাও আর মানা করেনি। সায়রা রুমে এসে ফ্রেশ হয়ে নিল। তার বেশ ক্লান্ত লাগছে। অপরদিকে কষ্ট হচ্ছে এই ভেবে লিনাকে বিদায় দিতে পারল না। সায়রা বিছানায় শুয়ে পড়ে, তবে পরক্ষণে তার পেটে ইঁদুর দৌড়াতে শুরু করে। সকালে না খেয়ে গিয়েছিল, আর সারাদিনও কিছু খাওয়া হয়নি। সায়রা উঠে রান্নাঘরের দিকে গেল। বিয়ের খাবারগুলো গেস্ট হাউসে রাখা, তবুও রান্নাঘরে কিছু থাকতে পারে ভেবে সেখানে গেল। সায়রা ফ্রিজ খুলে দই আর মিষ্টি দেখতে পেল, কিন্তু এখন তার এসব খেতে ইচ্ছে করছে না। হুট করে সায়রার চোখ গেল ডাইনিং টেবিলে রাখা প্লেটের দিকে। সায়রা প্লেট থেকে ঢাকনা উঠিয়ে দেখে পোলাও, রোস্ট, কাবাব, গরুর কালা ভুনা সহ আরো অনেক কিছু খাবার রাখা। সায়রা মুচকে হাসে, সে জানে এসব কার কাজ। সায়রা চুপচাপ বসে খেতে লাগলো। তার প্রচুর খিদে পেয়েছে। খাওয়া দাওয়া শেষ করে বাতি বন্ধ করে নিজের রুমের দিকে পা বাড়ায় সায়রা। কিছু একটা ভেবে তারিয়ানের রুমের দিকে উকি দিতেই দেখে তার রুমের দরজা খোলা। সায়রা অল্প একটু ফাঁক করে দেখলো তারিয়ান হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। সায়রা মনে মনে ভাবে, সেদিন কি বেশি বেশি করে ফেলেছিলাম, বেশি কষ্ট দিয়ে ফেলেছিলাম, কিন্তু আমার তো এসব ভালো লাগছে না। আমি একটা স্বাভাবিক জীবন চাই। আপনার জীবনে ভালো কেউ আসবে যে আপনাকে আপনার মতো করে ভালোবাসবে। মনে মনে কথাগুলো বলেই দরজা লাগিয়ে নিজের রুমে চলে গেল সায়রা। নিজের ঘরে চলে আসতেই বিছানার উপরে পড়ে থাকা ফোনটা হাতে তুলে নেয়। অজানা নাম্বার থেকে মেসেজ এসেছে। সায়রা খুলে দেখলো একটা ছবি। সায়রার ভ্রুজোড়া কুঁচকে যায়। সোহানা আর তাহারিয়ানের ছবি। দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে, কিন্তু ছবিটা কে পাঠালো? সায়রার মেজাজ খারাপ হয়। মোবাইলটা আবারও বিছানায় ছুঁড়ে মারে। এখন তার ঘুমের প্রয়োজন। ভোরের আলো চোখে মুখে এসে পড়তে ঘুম ভেঙে যায় সায়রার। মোবাইলটা অন করে সময় দেখলো 7টার কাছাকাছি। আনো নম্বর থেকে একটা মেসেজ আসে। সায়রা খুলে দেখলো ডান। সায়রা ফিচাল হাসে, মাথাটা ব্যথা করছে। দ্রুত ওয়াশরুমে চলে গেল সায়রা। আজকে দোহার বাড়িতে বৌভাতের অনুষ্ঠান। সায়রা প্রথমত যেতে চায়নি, কিন্তু তাসফিয়ার কথায় রাজি হতে হয়েছে। দোহাদের বাড়িতে গিয়ে দেখে লিনা সুন্দর করে সেজে গুজে বসে আছে। সায়রা লিনার কাছে যায়। কেমন আছিস লিনা? লিনা মুখ ঘুরিয়ে নেয়। অভিমান জমা হয়েছে মুখোদয়। তুই আমার সাথে কথাই বলবি না। সায়রা স্মিত হেসে লিনাকে জড়িয়ে ধরে। জানিসই তো কালকে কি হয়েছিল। তাই বলে সারাদিন সেখানেই থাকতে হবে? সায়রা বেশ বুঝতে পারছে লিনা যে তার উপর খুবই রেগে আছে। সায়রা কথা পাল্টিয়ে বল, বাসর কেমন হলো? লিনা সায়রার পিঠে কিল বসিয়ে দিল। এর মাঝে সেখানে উপস্থিত হয় তাহরিয়ান। তাহরিয়ানকে দেখে সায়রা সেখান থেকে চলে যেতে চাইলে লিনা তাকে আটকায়। কিরে, কোথায় যাচ্ছিস তুই? সায়রা একটু থতমত খেয়ে বল, না মানে আমি একটু ওই দিক থেকে আসছি, বাড়িটা একটু ঘুরে দেখি। সায়রা তার দৃষ্টি উপেক্ষা করে সেখান থেকে চলে যায়। তাহরিয়ান মনে মনে বলে, আজকে তোর একদিন কি আমার যতদিন, বাড়িতে যেতে দে, দেখ তোর কি করি। কথাগুলো ভেবেই তাহরিয়ান সেখান থেকে চলে যায়। লিনা আর দোহাকে নিয়ে তাহরিয়ানদের বাড়িতে নিয়ে যাওয়া হবে। দোহাদের বাড়ি থেকে প্রায় 20 থেকে 25 জন মানুষ যাচ্ছে। সায়রা গাড়িতে উঠতে যেয়ে দেখে গাড়িতে সিট নেই। তখন সায়রার বাবা তাকে বলে, আমি আর তোর বড় বাবা না হয় অন্য গাড়িতে চলে যাব, তুই এক কাজ কর, তাহিয়ানের বাইকে করে চলে যা। সায়রা চমকায়, তার সাথে যাওয়া যাবে না। হামতা হামতা করে বলে, আমি ওনার সাথে যাব না। কেন যাবি না কেন? না মানে। সায়রার বাবা শক্ত গলায় বলে, কোনো না মানে চলবে না। তাড়াতাড়ি তাহিয়ানের বাইকে গিয়ে বস, আর আমাদের সাথেও যেতে পারবি না। আমরা এখান থেকে অফিসে যেতে পারি, জরুরি একটি ফোন এসেছে। এই বলে তিনি তাহারিয়ানকে ডাক দেয়। তারিয়ান ডাক শুনে তার থেকে আসে। কি হয়েছে ছোট আব্বু, ডাকছো কেন? তুই তো বাইকে একাই যাবি, সায়রাকে তোর সাথে নিয়ে যা। তারিয়ান বাঁকা হাসে। মেঘনা চাইতে বৃষ্টি? হ্যাঁ অবশ্যই। ফিজেল হেসে সায়রার দিকে তাকিয়ে কথাটা বলে তাহরিয়ান। সায়রার রাগ হলো। তাহরিয়ান বাইকের কাছে যেতে যেতে বলে, আমি যাচ্ছি, তোমার গুণধর মেয়েকে আসতে বলো। সায়রা কোনো উপায় না পেয়ে তাহরিয়ানের সাথে যেতে হয়। সায়রা মনে মনে ভাবে, আল্লাহ জানে আমার সাথে কি হয়, শালার কপাল আমার। যাই হোক সায়রা, তুইও কম না। এই সায়রা কি জানিস, এই সায়রা কি জিনিস তা হারে হারে টের পাবে তুমি বাছা। তারিয়ানের দিকে তাকিয়ে বাঁকা হাসে সায়রা। তারিয়ান বাইকে বসে বাইকের হর্ন বাজাতে থাকে। সায়রার ধ্যান ভাঙে। সায়রা চুপচাপ গিয়ে বাইকের পেছনের সিটে বসে। তারিয়ান লুকিং গ্লাসে সায়রার দিকে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলে, ধরে বস, না হলে পড়ে যাবি। সায়রা মনে মনে আল্লাহ আল্লাহ করছে। তারিয়ান তার দিকে তাকাচ্ছে না। সে তার মতো করেই বাইক চালাচ্ছে। হঠাৎ জনমানব শূন্য জায়গায় বাইক থামিয়ে তাহরিয়ান। সায়রা অবাক হয় না। সে জানতো তাহরিয়ান এমনটাই করবে।
তাই কথা না বাড়িয়ে মুখে থাকা চুইংগাম চিবোতে চিবোতে অন্যদিকে তাকায়। তারিয়ান দাঁতে দাঁত চেপে বলে, বাইক থেকে নাম। সাইরা কিছু না বলে নেমে পড়ে। তারিয়ানও নামে। সাইরা হাই তুলতে তুলতে মুখের সামনে তুড়ি বাজায়। তারিয়ানের রাগটা বৃদ্ধি পাচ্ছে। সোহানার হাত কেন ভেঙেছিস? ইচ্ছে হয়েছিল তাই। সাইরার খাপ ছাড়া উত্তর তারিয়ানকে বাইকে হেলান দেয়। এসব ইচ্ছে মনে জাগবে কেন? সাইরা তারিয়ানের দিকে তাকায়, ভ্যাটকানি মেরে বলে, আমার ইচ্ছা। তারিয়ানের ইচ্ছে করছিল দাঁত বের করে হাসতে, কিন্তু না, নিজেকে গম্ভীরভাবে প্রদর্শন করে বলে, সমস্যা কি তোর? সাইরা তারিয়ানের হাত থেকে বাইকের চাবিটা নিয়ে নেয়। মুখে থাকা চুইংগামটা ফেলে দিয়ে বাইকে উঠে বসে। বাইকে স্টার্ট দিয়ে বলে, সোহানা এবার ওঠো। তারিয়ান পকেটে হাত গুজে দাঁড়িয়ে রইল। সাইরা তারিয়ানের দিকে ঘাড় কাত করে তাকায়, মৃদু শীষ বাজিয়ে বলে, সম্মানিত তাহরিয়ান দেওয়ান, আপনি কি বাইকে উঠবেন নাকি আমি একাই চলে যাব? তারিয়ান পেছনে বসে। সাইরা মৃদু হাসে। তারিয়ান যদি সাইকো হয়, সে সাইকোর উপরে। গতরাতে সোহানা ইচ্ছাকৃতই তারিয়ানকে জড়িয়ে ধরেছিল, আবার বাম হাত দিয়ে তারিয়ানের গাল স্পর্শ করেছে। এভাবেই ছেড়ে দেবে? তাও এই সাইরা? কখনোই না। তারিয়ান মুখ গম্ভীর করে বসে আছে। বাড়ির কিছুটা সামনে এসে সাইরা বাইক থামায়। তারিয়ানকে চোখের ইশারায় নামতে বলে। তারিয়ানও নামে। দুজনে আবার জায়গা অদল বদল করে। এটা তাদের জন্য নতুন কিছু না। বাড়ির সামনে বাইক থামে। সাইরা নেমে পড়ে। তারিয়ান বাইক রেখে বাড়ির ভেতরে আসে। বাড়িতে প্রবেশ করতে দেখে তাসফিয়া আর বাড়ির সকলে অনেক আয়োজন করেছে। এসব কি করছো তোমরা? তারিয়ানের প্রশ্নে তাসফিয়া কাজ করতে করতে বলে। তারিয়ান মাথা নাড়িয়ে নিজের ঘরে চলে যায়। তারিয়ান ফ্রেশ হয়ে বিছানায় গায়ে দিয়ে দেয়। তার ঘুম পাচ্ছে, শরীরটাও ক্লান্ত লাগছে খুব। মুহূর্তের মধ্যে তারিয়ান ঘুমে তলিয়ে যায়। সাইরাও মনের আনন্দে বিছানায় শুয়ে পড়ে। সেদিন রাগের মাথায় বেশি বলে ফেলেছে ঠিকই, কিন্তু তাই বলে তারিয়ানকে অন্য কারোর সাথে দেখবে, এটা হতেই পারে না। তাই তো ইচ্ছে করে সোহানাকে সিঁড়ি থেকে ফেলে দিয়েছিল। অবশ্য সুযোগ পেয়েছিল বিদায়। ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে সাইরা। ফোনের রিংটনের আওয়াজে টিপ টিপ করে তাকায় সাইরা। ফোনটা হাতে নিয়ে দেখে স্ক্রিনে পুতুলের নামটা জ্বলজ্বল করছে। সাইরা বুকটা ধক করে ওঠে। আন্টির কিছু হয়ে যায়নি তো? সাইরা তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে অস্থির কণ্ঠে পুতুলকে বলে, হ্যালো, কি হয়েছে? এত রাতে ফোন করলে যে? ঘুমিয়ে গিয়েছিস নাকি? তুই তো এত আগে ঘুমাস না, তাই ফোন দিয়েছিলাম। তেমন কিছু হয়নি। সাইরা কিছুটা শান্ত হয়। আচ্ছা বল, কিছু বলবি? আজকে আম্মুকে বাসায় আনা হচ্ছে, এটাই বলার জন্য ফোন দিয়েছিলাম। আন্টি কেমন আছে এখন? হ্যাঁ, ভালোই আছে। কালকে কলেজে আসবি তুই? হ্যাঁ যাব। তুই আসবি না? আমিও যাব। তাহলে কালকে দেখা হচ্ছে। তুই ঘুমা। হ্যাঁ, তুইও ঘুমা। আল্লাহ হাফেজ। এই বলে কলটা কেটে দেয় সাইরা। খাটে হেলান দিয়ে চোখ বন্ধ করে, কিন্তু সে জানে এখন তার আর ঘুম আসবে না। তারা নিজের ঘরের ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। ব্যালকনিতে গিয়ে দেখতে পায় তারিয়ানও তার ব্যালকনির পেছনে ঘুরে বসে আছে। না, শুধু বসে নয়, সে গিটার নিয়ে গান গাইছে। সারা ব্যালকনিতে লুকিয়ে লুকিয়ে তারিয়ানের গান শুনছে। কেন লাগে শূন্য শূন্য বলো তোমায় ছাড়া এত তুমি কি তা বলতে পারো? কেন লাগে শূন্য শূন্য বলো তোমায় ছাড়া এত তুমি কি তা বলতে? তুমিও কি কাজের ফাঁকে মনে করো আমার নাম? আমার মতো করে তোমায় চাইবে না কেউ, বলে দিলাম। তোমার স্মৃতি আমার কাছে খুব আদরে, ভালো আছে। গানটা এ পর্যন্ত গিয়ে তারিয়ান থেমে যায়। গিটারটা সাইডে রেখে বলে, সাইরা চলে গেছে তাতে কি? ভাবছি সোহানাকে পটিয়ে ফেলি, ওকে বিয়ে করে সুখে সংসার করব। সাইরা তারিয়ানের এই কথা শুনে রেগে যায়। ফুলের টবে থাকা পাথর তারিয়ানের দিকে ছুঁড়ে মেরে বলে, এখন তো হাত ভেঙেছি শুধু, কালকে একদম শুট করে দিয়ে আসব, সাথে তোকেও খুন করব, হারামি। সাইরা সেখান থেকে চলে যায়। তারিয়ান স্মিত হাসে। সাইরা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার গান শুনছিল সেটা তারিয়ান জানে। তারিয়ান ফিসফিসিয়ে বলে, এই মেয়ের সাহস বেড়ে গেছে, তাড়াতাড়ি বিদায় করতে হবে। আমার উপর দিয়ে চলছে এই মেয়ে, আল্লাহ রহম করো। দেখতে দেখতে কেটে গেছে অনেকটা দিন। দোহা আর তাহারিয়ানের পরীক্ষা শেষ হয়েছে কয়েকদিন আগে। আজ লিনা আর দোহা কোরিয়া চলে যাবে। বিমানবন্দরের সামনেই দাঁড়িয়ে আছে সবাই। তাসফিয়া কাঁদছে। লিনা, দোহা ও তার পরিবার ভেতরে চলে গেছে। তাহারিয়ান ভেতরে এগিয়ে দিয়ে বাইরে চলে এসেছে। সাইরা তাসফিয়াকে শান্ত করার চেষ্টা করছে। কে শোনে তার কার কথা? তারিয়ান তার বাবাকে তার মাকে নিয়ে চলে যেতে বলে। সাইরা অবাক হয়। তারিয়ান তার বাবার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, সাইরাকে নিয়ে আমি এক জায়গায়
যাব, তোমরা চলে যাও। তাহারিয়ানা দাঁড়ায় না, বাইকের কাছে চলে যায়। সায়রা তার ভ্রুজোড়া কুঁচকেন। সপ্তাহখানেক আগে বড়সড় একটা ঝামেলা হয়েছে তাদের মাঝে। দুজন দুজনের সাথে কথাও বলেনি। ঝামেলাটা হয়েছিল মূলত তায়ামুনের জন্যই। সায়রা সেদিন প্রায় গাড়ির নিচে পড়তে চলেছিল। তায়ামুন তাকে বাঁচায়, কথা সেটা না। কথা হচ্ছে সায়রা জ্ঞান হারিয়ে ফেলেছিল এবং তায়ামুন কোলে করে সায়রাকে বাড়ি পৌঁছে দিয়ে গেছে। আর এ নিয়ে তাহারিয়ান ঝগড়া শুরু করেছিল। সায়রাও রেগে বলেছিল, আপনার সাথে তায়াম্মুম ভাইয়া ভালো, তাকেই বিয়ে করব। ব্যাস এটুকুই। তাহারিয়ান আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। এসব ভাবছিল সায়রা, ধ্যান ভাঙে বাইকের হর্নে। তারিয়ান বাইকের হর্ন বাজাচ্ছে। সায়রা আর কিছু না ভেবে বাইকে গিয়ে বসে। আজ মিটমাট করে নেবে। তারিয়ানের সাথে কথা না বলতে পারলে তারও যে যন্ত্রণা হয়। গোটা রাস্তায় কোনো কথা হয় না তাদের মাঝে। গাড়ি থামে একটা রেস্টুরেন্টের সামনে। সায়রা নেমে পড়ে। তারিয়ান বাইক পার করে রেস্টুরেন্টের দিকে পা বাড়ায়। সায়রা পেছন থেকে বলে, এখানে কেন? তারিয়ান যেতে যেতে বলে, ভেতরে আসলেই বুঝতে পারবি। তারিয়ান ভেতরে চলে যায়। সায়রাও পেছন পেছন যায়। ভেতরে ঢুকতে সায়রা আশ্চর্য হয়, সোহানা। তারিয়ান সোহানার পাশের সিটে বসে। মৃদু হেসে সামনে চেয়ারের দিকে ইশারা করে, বলে, এখানে বস। সায়রার প্রচন্ড রাগ হচ্ছে, তবুও বিনা বাক্যে তাদের সামনে চেয়ারে বসে। তারিয়ান সোহানার দিকে তাকিয়ে মুচকি হেসে সায়রার দিকে তাকায়। মৃদু কণ্ঠস্বরে বলে, সায়রা, তুই আমার ছোট বোন, তাই আজকের দিনটায় সবার প্রথমে তোকেই জানাচ্ছি, আমি আর সোহানা একে অপরকে ভালোবাসি। শুধু ভালোই বাসি না, আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব। আজকে সোহানার জন্মদিন, তাই ভাবলাম তোকে ট্রিট দেওয়া যাক, কি বলিস? সায়রা অদ্ভুত দৃষ্টিতে তাহারিয়ানের দিকে চেয়ে আছে। তারিয়ান নিশ্চিত মজা করছে, কিন্তু এটা কি ধরনের মজা? সোহানা তাহারিয়ানের হাত ধরে বলে, সায়রা, তুমি তো আমার ননদ, তাই তো ট্রিট দেওয়ার জন্য নিয়ে আসা। রিনা তো চলেই গেল। সায়রা অগ্নি দৃষ্টিতে তাহারিয়ানের দিকে তাকায়। আমার সাথে মজা করছেন আপনারা? তারিয়ান সোজা হয়ে বসে, চেহারায় গম্ভীরতা এনে বলে, তুই আমার বোন, তোর সাথে কি আমার মজার সম্পর্ক? সায়রা হতবাক হয়ে তাকিয়ে থাকে। মৃদু কণ্ঠে বলে, আমি আপনার বোন। তারিয়ান স্মিত হেসে বলে, তাহলে? সায়রা আর কিছু বলে না, সেখান থেকেই চলে যায়। সায়রাকে চলে যেতে দেখে সোহানা তাহারিয়ানকে বলে, সায়রা তো চলে যাচ্ছে, একা কি করে যাবে? এখানে তো এর আগে আসেনি। তারিয়ান বাঁকা হাসে, চেয়ারে হেলান দিয়ে মাথার চুল ঠিক করতে করতে বলে, একা কোথায়? কেউ একজন ওকে যত্ন সহকারে বাড়িতে পৌঁছে দেবে। সোহানা কপাল কুঁচকে তাকায়। তাহারিয়ান ফিচেল হাসে। সায়রা জানে তাহারিয়ান তাকে রাগানোর জন্য এমনটা করেছে। সায়রা রেস্টুরেন্ট থেকে বের হতে আকস্মিক ভাবে তায়াম্মনের সাথে দেখা হয়। তায়াম্মন কোনো এক কাজে এখানে এসেছিল, এখন বাড়িতে যাবে। সায়রা এখানকার কিছুই চেনে না। তায়াম্মন যখন তাকে তার সাথে যেতে বলল, তখন সায়রাও আর না করল না। বাড়িতে আসতে আসতে রাত 8টার মতো বেজে গেছে। সায়রা নিজের রুমে চলে যায়। তাহারিয়ানের উপর প্রচন্ড রাগ হচ্ছে। মনে মনে পণ করলো ওই ছেলের সাথে একবারই আর কথাই বলবে না। পরদিন আর তাহারিয়ানের সাথে সায়রা দেখা হয় না। সায়রা কলেজে আসে। কলেজ ছুটির পর সায়রা আর পুতুল কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে গাড়ির জন্য। হুট করে সায়রার নজর পড়ে রাস্তার ওপারে। তাহারিয়ান আর সোহানা হাসাহাসি করে এদিকেই আসছে। এই দৃশ্য দেখে সায়রার তো প্রচন্ড রাগ হয়। তাহারিয়ান এ পাশে এসে বাইকে উঠে বসে আর সোহানা তার পেছনে গিয়ে বসে। তাহারিয়ান হয়তো সায়রাকে খেয়াল করেনি। তাহারিয়ান সোহানাকে নিয়ে বাইকে করে চলে গেল। সায়রার এসব ভালো লাগছিল না। ইচ্ছে করছিল দুজনকে মাঝ রাস্তায় থাপ্পড় মারতে বা বাইকের ব্রেক নষ্ট করে দিতে। দুজনে উপরে গিয়ে তামাশা করত। সায়রা ধ্যান ভাঙে পুতুলের ডাকে, ওই সায়রা, কি ভাবছিস? অটো এসে গেল, চল ওঠ। সায়রা পুতুলের দিকে তাকিয়ে আবার অটোর দিকে তাকায়। পুতুল সায়রার হাত ধরে অটোতে বসে। সায়রাও অটোতে গিয়ে বসে। বাস স্টপ পর্যন্ত তারা একসাথে আসে। তারপর পুতুল বাসে করে তার বাড়ির দিকে চলে যায় আর সায়রা অটো রিক্সা করে নিজের বাড়িতে চলে আসে। সায়রা বাড়িতে ঢুকতেই অনেক অবাক হয়। বাড়ির ভেতরে পুতুলের মা এবং তায়াম্মুনকে দেখে সায়রার কপাল কুঁচকে যায়। সায়রা ধীর পায়ে ভেতরে প্রবেশ করে। সায়রাকে দেখতে পেয়ে তাসফিয়া সায়রার কাছে এসে তাকে তাদের কাছে নিয়ে যায়। তাসফিয়া হাসি মুখে সায়রাকে সোফায় বসায়। সবকিছু সায়রার মাথার উপর দিয়ে যাচ্ছিল। সে কিছুই বুঝতে পারছিল না। সায়রা ভ্রু কুঁচকে তাসফিয়ার দিকে তাকায়। সে চোখের ইশারায় সায়রাকে উপরে যেতে বলে। সায়রা আর কোনো কিছু না বলে তায়াম্মুনকে নিয়ে ছাদে চলে যায়। ছাদে যেতেই সায়রা তায়াম্মুনকে জিজ্ঞেস করে, আপনারা হঠাৎ এখানে? না মানে পুতুল তো কিছু বলেনি আমাকে, তাই জিজ্ঞেস করলাম। তায়াম্মুন অন্যদিকে তাকিয়ে বলে,
আমিও জানতাম না এখানে ও আসবে। মা হুট করে এখানে নিয়ে আসলো তোমার আর আমার বিয়ে ঠিক করতে। সায়রা চোখ বড় বড় করে অবাক দৃষ্টিতে তাকায়। কি কি বলছেন এসব? আপনার আর আমার বিয়ে মানে? হ্যাঁ, তোমার পরিবার মেনে নিয়েছে। তুমি কি রাজি? সায়রার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না, সে কিছু বুঝতেও পারছে না কি হচ্ছে তার সাথে এসব। তায়াম্মুন আবারও বলে, তুমি কি বিয়েতে রাজি? তোমার অনুভূতি ছাড়া এ বিয়ে হবে না, তুমি বলতে পারো। আমি একটু সময় চাই। তায়াম্মুন মুচকি হাসে। হ্যাঁ, নিতে পারো সময়। আর তোমার মতামত কি আমি সম্মান করি, শ্রদ্ধা করি। সায়রা যেন তায়াম্মুনের কোনো কথাই শুনতে পাচ্ছে না, তার মাথায় শুধু ঘুরছে তাহারিয়ান। তাহারিয়ান এই ব্যাপারটা জানলে বাড়ি মাথায় তুলে ফেলবে নিশ্চিত। হ্যাঁ, সেদিন হয়তো জেদ করে এবং রাগের বসে সব বলেছিল, কিন্তু সে তো তাহারিয়ানকেই ভালোবাসে। সায়রা কোনো রকম নিজেকে শান্ত করে আর সেখান থেকে চলে যায়। তেমন কিছু বুঝতে না পেরে নিচে চলে আসে। সায়রা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে কাঁদতে লাগলো। এ বিয়ে সে কিছুতেই করতে পারবে না, তারিয়ান কিছুতেই বিয়ে হতে দেবে না। এই ভেবে সায়রা নিজের চোখের পানি মুছে নেয় এবং ভাবে আজকে তারিয়ানের সাথে সে কথা বলবে। সে তারিয়ানকে ছাড়া কাউকে ভাবতেই পারে না। সায়রা আর ঘর থেকে বের হয়নি। তায়াম্মুন এবং তানিয়া চলে যাওয়ার পর সায়রা ফ্রেশ হয়ে যখন নিচে আসতে যাবে, তখনই দেখে তাহারিয়ান বাড়িতে এসেছে। সায়রা আর নিচে যায়নি, সে উপর থেকেই দেখছে তাহারিয়ান কি বলে। তারিয়ান বাড়িতে প্রবেশ করতে দেখে বাড়ির সবাই মিলে আলোচনা করছে কিছু একটা নিয়ে। তারিয়ান বাইকের চাবি আঙুলে ঘোরাতে ঘোরাতে ভেতরে প্রবেশ করে, তাদের মধ্যখানেই বসে। তোমরা এত কি নিয়ে আলোচনা করছো আমাকে একটু বলো। তারিয়ানের কথায় সায়রার বাবা হাসতে হাসতে বলে, আরে তোর বোনের বিয়ে ঠিক করেছি। তারিয়ান ভ্রু কুঁচকে তার চাচার দিকে তাকায়। বোনের বিয়ে মানে? কার কথা বলছো? তাসফিয়া উত্তর দেয়, আরে সায়রার কথা বলছি। তারিয়ান স্বাভাবিক ভঙ্গিতেই বলে, বাহ, ভালোই তো। তার ছেলেকে কি করে? তাসফিয়া মুচকে হেসে বলে। তারিয়ান হাত থেকে চাবিটা টেবিলে রাখলো, মৃদু হেসে বলল, তায়াম্মুন ভাইয়ের সাথে? তায়াম্মুন ভাই তো খুব ভালোই হবে, সায়রার জন্য পারফেক্ট। তা কবে বিয়ে? সায়রার বাবা বলে, এখনো কিছু কথাবার্তা হয়নি। সায়রা যদি রাজি না হয় তাহলে আর হবে না। তারিয়ান ভ্রু কুঁচকে বলে, সায়রা রাজি হবে না কেন? তায়াম্মুন ভাই তো খুব ভালো, তার মতো স্বামী পাওয়া ভাগ্যের বিষয়। আচ্ছা, আমি কথা বলে দেখবো, রাজি না হয়ে যাবে কোথায়। আমি রাজি করিয়ে ছাড়বো। এমনিতেও তোমার মেয়ে একটা অকর্মণ্য, তাকে যে কেউ বিয়ে করতে চাইছে, এই তো অনেক। তারিয়ান কথায় সবাই অনেক খুশি হয়, শুধু একজন ছাড়া। সায়রা বিশ্বাস করতে পারছে না তারিয়ান এসব কথা বলছে। সায়রা দৌড়ে আবার নিজের ঘরে চলে যায়, রাগে তার মাথা ফেটে যাচ্ছে। তারিয়ান আসুক একবার, দেখবে কি করে। তারিয়ান গোসল শেষ করে ঘরে আসতেই দেখে সায়রা তার ঘরেই দাঁড়িয়ে আছে। সায়রাকে দেখে তারিয়ান আর চোখে তার দিকে তাকায়। সায়রা নিজের রাগ কন্ট্রোল না করতে পেরে তারিয়ানের কলার চেপে ধরে। কি ভাবিস কি তুই নিজেকে? তুই জানিস না আমি তোকে ভালোবাসি? সবার সামনে কি করে বলবি তায়াম্মুমের সাথে আমার বিয়ে কথা তুই আমাকে? আমি এই বিয়ে করব না। তারিয়ান কলার থেকে সায়রার হাতটা সরিয়ে নিয়ে বলে, আরে এমন করছিস কেন? বিয়ে করবি না কেন? তায়াম্মুন তো অনেক ভালো ছেলে, তো তোর তো তার মতো একটা ছেলে দরকার, তাই না? সায়রা এবার কান্না করেও দেয়। আই এম সরি তাহরিয়ান, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি সেদিন রাগের মাথায় এসব বলেছি। আমি সত্যি আপনাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না। আপনিও তো রাগের মাথায় কত কি বলেন আমাকে। সরি। সায়রা, কি বলছিস তুই এসব? আমি তোর ভাই হই, এসব কথা কেন বলছিস? সায়রা ঠোঁট উল্টে কান্না করে দেয়। সরি সেদিনের জন্য, আমি আপনার কাছে এখন ক্ষমা চাচ্ছি। প্লিজ এই বিয়েটা ভেঙে দিন। তারিয়ান ফিসেল হেসে বলে, বিয়ে ভাঙবো কেন? আমার কি লাভ? তোর বিয়েটা হলেই তো আমি সোহানাকে বিয়ে করতে পারি। মেয়েটা কতদিন ধরে আমার জন্য অপেক্ষা করছে। সোহানার কথা শুনে সায়রা আবার রেগে যায়। রেগে গিয়েই বলে, ও এখন তো তোর সোহানা হয়েছে তাই না? এখন তো সায়রা কেউ না। তুই আমাকে ভালোই বাসিসনি কোনোদিন। তুই যদি আমাকে ভালোবাসতি তাহলে এই বিয়েটা কখনো হতে দিতি না। অথচ তুই বাড়ির সবার সামনে বলে এসেছিস তুই নিজে আমাকে রাজি করাবি। কেন এমন করছিস? সায়রা তাহারিয়ানের কলার ধরে কথাগুলো বলেছে। তাহারিয়ান একটু বিরক্তিকর সুর নিয়ে বল, তোর বিয়ে করার ইচ্ছা না হলে তুই বাড়ির সবাইকে গিয়ে বল। আমাকে কেন বলছিস? আজব লাগছে না ব্যাপারটা? এখন আমার ঘর থেকে যা, আমার ভালো লাগছে না। আর হ্যাঁ, আমার সাথে তুই তোকারি করবি না, যা এখান থেকে। এই বলেই তাহারিয়ান তার ফোনটা হাতে নিতেই দেখে সোহানার মিসড কল। মুচকে সে সোহানাকেই কল ব্যাক করে। সায়রা এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায়।
এই তারিয়ানকে তো সে চেনে না। এটা কি সত্যিই তাহারিয়ান? তাহলে কি সত্যিই সে তাকে ভালোবাসতো না? ঠিক আছে, আমি তায়াম্মুনকে বিয়ে করব, আর আপনিও সুহানাকে নিয়ে সুখী থাকবেন। ভুল আমার ছিল আপনাকে বিশ্বাস করা। এই বলে সায়রা তাহারিয়ানের ঘর থেকে চলে যায়। তাহারিয়ান একটা বাঁকা হাসি দিয়ে মনে মনে বলে, বিয়েটা তো করতেই হবে। যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের তারিখ ঠিক করো ছোট আব্বু। সায়রার বাবা তারিয়ানের কথায় সম্মতি জানালো। তারিয়ান মৃদু হেসে তাকালো তায়াম্মুনের দিকে। তায়াম্মুন অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে। তো তায়াম্মুন ভাই, আপনি কি বলেন? তায়াম্মুন স্বাভাবিক হলো, মুখে মৃদু হাসি এনে বলল, আপনারা যা ভালো মনে করবেন তাই হবে। আর আমার মা আছে, তিনি সব সিদ্ধান্ত নেবে। তায়াম্মুনের কথায় উপস্থিত সবাই খুশি হয়। সায়রার জন্য উপযুক্ত ছেলে তারা পেয়েছে। সায়রা উপর থেকে সবই শুনছে। তারিয়ানের উপর রাগ হচ্ছে। হঠাৎ তারিয়ানের ফোনে রিং বেজে ওঠে। তারিয়ান সবাইকে উদ্দেশ্য করে বলেন, আমি একটু আসছি, জরুরি কল এসেছে। তারিয়ান বেরিয়ে যায় বাড়ি থেকে। সায়রার ভ্রুজোড়া আপনা আপনি কুঁচকে যায়। ইদানিং তারিয়ান প্রায় বাড়ির বাইরে থাকে। ব্যাপারটা আরো কারো কাছে স্বাভাবিক না থাকলেও সায়রার কাছে লাগে। সবাই মিলে 2 সপ্তাহ পর বিয়ের ডেট ঠিক করে। সায়রা কিছু না বলে নিজের ঘরে চলে যায়। অবশেষে ঠিক করা হয়েছে সায়রা এবং তায়াম্মুনের বিয়েতে কোনো অনুষ্ঠান করা হবে না। বলতে গেলে বড় কোনো অনুষ্ঠান হবে না, তবে ছোটখাটো কিছু আয়োজন করা হবে। এটা সায়রার সিদ্ধান্ত। আগামীকাল সায়রার গায়ে হলুদ। পারিবারিকভাবে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এই কয়েকদিন না সায়রা তাহারিয়ানের সাথে কথা বলেছে, না তাহারিয়ান। দুজন দুজনের থেকে অনেক দূরে ছিল। তাহারিয়ান তার কর্তব্য পালন করছে। একজন ভাই হিসেবে বোনের বিয়েতে যা যা করতে হয় সব করছে। এসব দেখে সায়রা যেন রাগ অভিমান আরো বৃদ্ধি পাচ্ছে। গভীর রাত, সায়রা ভালো লাগছে না। চোখ খুলে বারান্দায় গিয়ে দাঁড়ায়। তাহারিয়ানের বারান্দার দরজা খোলা। সায়রা বুঝতে পারলো তাহারিয়ান এখন বারান্দায় আসছে। সায়রা দরজার ফাঁকে লুকিয়ে পড়ে। তাহারিয়ান ফোনে কারোর সাথে কথা বলছে। সব ঠিকঠাক আছে তো? আমি কোনো রিস্ক নিতে চাই না। তারিয়ানের কথাটা শুনতে পারলেও অপর পাশের ব্যক্তিটি কি বলল তা শোনা গেল না। তারিয়ান ফিচেল হেসে আবারও বলে, তাহলে পরশুদিন সবকিছু হবে। লাভ ইউ বেব। সারা নিজের চোখ বন্ধ করে নেয়। তারিয়ান নিশ্চিত সোহানার সাথে কথা বলছে। সারা দাঁড়ালো না, সরে গেল। মনে মনে একবার বলল, তাহারিয়ান, আপনি আমাকে চেনেন না। আপনার জীবন আমি জাহান্নাম বানিয়ে দেব। পরের দিন সকাল, ঘুম থেকে উঠে দেখে পুতুল তার রুমে এসে বসে আছে। সারা অবাক হয়ে পুতুলের দিকে তাকায়। তুই এখানে কেন, তাও আবার এত সকালে? আমার ভাবিটাকে দেখতে এলাম, আজকে তো তার গায়ে হলুদ। সায়রা কিছু বলল না, উঠে গিয়ে ফ্রেশ হতে গেল। বিকেলের দিকে সায়রাকে সুন্দর করে সাজিয়ে হলুদের জন্য তৈরি করা হলো। তায়াম্মুনের আচার আচরণ সব দিক দিয়ে ভালো, অন্তত তাহারিয়ানের মতো তো না। সায়রা ঠিক করে সে তায়াম্মুনের সাথে মানিয়ে নেবে। আজকে তাহারিয়ানকে কোথাও দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পর তায়াম্মুনদের বাড়ি থেকে হলুদ পাঠানো হয়। পুতুল তো আগে থেকে সায়রাদের বাড়িতে ছিল। তাসপিয়া, তাহারিয়ান ও সায়রা মিলে সায়রাকে হলুদ মাখিয়ে দেয়। সবাই অনেক আনন্দ করছে, শুধু শান্তি নেই সায়রা। সে তো জানে তার কতটা কষ্ট হচ্ছে এই বিয়ে করতে, কিন্তু না, তাকে বিয়ে করতে হবে। যে তাকে ভালোবাসে না সেখানে আজ কার জন্য বা বিয়ে ভাঙবে। অনুষ্ঠান প্রায় শেষ, তখন দেখে তারিয়ান বাইক নিয়ে বাড়িতে প্রবেশ করছে। তারিয়ানকে দেখে সায়রা অবাক হয়। হলুদ রঙের একটা পাঞ্জাবি পরে আছে, খুব সুন্দর লাগছে তাকে। মুহূর্তের মধ্যে সায়রা চোখ সরিয়ে নেয়। এটা ঠিক হবে না। তারিয়ান এখন তার কেউ না, তার বিয়ে হতে চলেছে তায়াম্মুনের সাথে। অনুষ্ঠান শেষ, সায়রা রুমে চলে এসে ফ্রেশ হয়ে নেয়। সে ভাবছে শেষবারের মতো কি তাহারিয়ানের সাথে কথা বলবে। সে যে আর পারছে না। যে ভাবা সেই কাজ। সায়রা তাহারিয়ানের রুমের দরজার সামনে দাঁড়িয়ে শুনতে পায় তারিয়ান কারোর সাথে কথা বলছে। সায়রা দরজাটা হালকা ফাঁক করে দেখে তারিয়ানের কানে মোবাইল। তার থেকেও বেশি অবাক হয় তারিয়ানের বাহুর দিকে দৃষ্টি পড়তে। অনেকটা জায়গা কেটে গেছে। কালকে তৈরি থাকিস তাহলে, বাই। সায়রার ধ্যান ভাঙে। তারিয়ান যে সোহানার সাথে কথা বলছিল তা ভালো মতোই বুঝতে পেরেছে সায়রা। তারা কিছু না বলে সেখান থেকে চলে গেল। কালকের দিনটার কথা মাথায় আসতে সায়রার পাগল পাগল লাগছে। হাতের কাছে থাকা মোবাইলটা মেঝেতে ছুঁড়ে মারে। তারিয়ান যে তাকে বুঝতেই পারলো না। হতে পারে সেদিন সে রাগ করে জেদ করে কথাগুলো বলেছিল, তাই এতটা অভিমান, নাকি সে ভালোবাসেইনি। আজকে সায়রার বিয়ে। সকাল থেকে যে যার নিয়ম করার আছে সবকিছু পালন করা হয়েছে। পুতুল সায়রাকে পার্লারে নিয়ে এসেছে, সাথে সায়রার আরো কাজিনরাও আছে। লিনা তো কোরিয়া থেকে আসতে পারলো না। সায়রাকে লাল রঙের একটা বেনারসি শাড়ি পরানো হয়েছে এবং খুব সুন্দর করে সাজানো হয়েছে।
হুট করে সায়রার ফোনে একটা মেসেজ আসে। ফোনটা চেক করে দেখে তাহরিয়ানের টেক্সট। সায়রার চোখ বড় বড় হয়ে যায়। আবার ভাবে না সে আর তাহরিয়ানের কথাই বলবে না, ফোন বন্ধ করে রাখবে। আবার কি যেন ভেবে তাড়াতাড়ি মেসেজটা চেক করে দেখে। কাউকে কিছু না বলে তাড়াতাড়ি পার্লারে বাইরে আয় এখনই। সায়রা মেসেজটা দেখে জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে? কিন্তু আর মেসেজটা সিন করা হয় না। তারিয়ান রিপ্লাই দেয় না। সায়রা তার কাজিন আর পুতুলকে সাজতে দেখে চুপচাপ বাইরে চলে আসে। বাইরে আসতেই দেখে তারিয়ান গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তারিয়ান তাড়াতাড়ি সায়রাকে গাড়িতে বসতে বলে। সায়রার বিস্ময় বাড়ে, তারিয়ান কি করতে চাইছে। তারিয়ান চোখের ইশারায় তাড়াতাড়ি গাড়িতে উঠতে বলে। সায়রা কোনো প্রশ্ন না করে বসে পড়ে। সায়রার ধারণা তারিয়ান তাকে পালিয়ে নিয়ে বিয়ে করবে, তাই প্রশ্ন করে, কোথায় যাচ্ছি আমরা? তারিয়ান সায়রার দিকে না তাকিয়ে বলে, আজকে আমি আর সোহানা বিয়ে করতে যাচ্ছি। তুই তো যেহেতু আমার ছোট বোন, সেহেতু তুই আজকে আমার সাক্ষী হবি। সায়রা এই কথা শুনে প্রচন্ড অবাক হয়। সোহানার সাথে আপনার বিয়ে মানে কি? তারিয়ান গম্ভীর একটা ভাব নিয়ে বলে, এত অবাক হবার কি আছে? তুই বিয়ে করে নিবি, আমি কেন করব না? মুহূর্তের মধ্যে সায়রার চোখে পানি এসে পড়ে। রাগে কষ্টে এক মিশ্র অনুভূতি হচ্ছে। গাড়ি থামান, আমি নামবো। আমি আপনার সাথে কোথাও যাব না। কাকে বিয়ে করবেন না করবেন সেটা আপনার বিষয়, আমি কোনো কিছু সাক্ষী হতে পারবো না। তারিয়ান সায়রার কোনো কথা না শুনে গাড়ি চালাচ্ছে, কোনো কথা বলছে না, কোনো কিছুর উত্তর দিচ্ছে না। সায়রা আবার রেগে গিয়ে বলে, সমস্যাটা কি আপনার? কেন এমন করছেন? তারিয়ান এবার কোনো উত্তর দেয় না। সায়রাও আর কোনো কথা বলল না, রাগে ঠোঁট কামড়ে ওখানেই বসে রইল। কিছুক্ষণের মধ্যেই তারিয়ান সায়রাকে কাজী অফিসে নিয়ে আসে। সায়রার হাত ধরে নামি কাজী অফিসের ভেতর নিয়ে যায়। ভেতরে যেতেই সায়রার নজরে পড়ে সামনে বসে থাকা সোহানার উপর। লাল টকটকে বেনারসি শাড়ি পরে বউ সেজে বসে আছে সোহানা। আরো বেশি অবাক হয় দোহা আর লিনাকে দেখে। সায়রা সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। সায়রা তাহারিয়ানের দিকে তাকালো। তার মানে তারিয়ান সত্যিই বলছিল। আর দোহা লিনা এখানে কি করে? সায়রাকে দেখে সোহানা উঠে দাঁড়ায়, মুচকি হেসে বলে, হেই সায়রা, আমার ননদিনী, কেমন আছো? আজকে তোমার বিয়ে, আমারও বিয়ে, একই দিনে দুইজনের বিয়ে, খুব ভালো তাই না? সায়রা অনেক কষ্টে নিজের কান্নাকে নিয়ন্ত্রণ করছে। কিছু বলতেও পারছিল না, শুনতেও পারছিল না। সায়রা মূর্তির মতো সেখানে দাঁড়িয়ে রইল, কোনো উত্তর দিল না। লিনা সায়রার কাছে এসে এগিয়ে আসে, সায়রাকে জড়িয়ে ধরে বলে, তো কেমন লাগলো আমাদের সারপ্রাইজ? আমি আর দোহা আগে থেকেই ভেবে রেখেছিলাম কাউকে না জানিয়ে চলে আসব। পরে শুনি ভাইয়াও বিয়ে করেছে, তাই সোজা এখানে চলে এসেছি। সায়রা জোরপূর্বক হাসে। মুহূর্তেই তা মিলিয়ে গেল। তাহারিয়ান সোহানার কাছে একটা শপিং ব্যাগ পাশের রুমে নিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে তাহারিয়ান একটা সাদা রঙের পাঞ্জাবি পরে রুমে প্রবেশ করে। সায়রা মাথা নিচু করে বসে আছে, সে কোনো দিকে তাকাচ্ছিল না। তাহারিয়ান আর সোহানা কাজী সাহেবের সামনে গিয়ে বসে। কাজী সাহেব তাদের দুজনের দিকে একটা কাগজ বাড়িয়ে দিয়ে বলে, এখানে সাইন করতে। তাহারিয়ান এবং সোহানা সাইন করে দেয়। তারপর তাহারিয়ান সায়রার দিকে কাগজটা বাড়িয়ে দিয়ে বলে, তুমিও সাইনটা করে দাও। সায়রা তাহারিয়ানের দিকে কটমট চোখে একবার তাকালো। তাহারিয়ান সেদিকে পাত্তা না দিয়ে চোখের ইশারায় সই করতে বলে। সায়রা তাহারিয়ানের দিকে তাকিয়ে সেখানে সই করে দিল। সায়রার ফোনটা বারবার রিং হচ্ছে। সায়রা ফোনটা উঠিয়ে দেখে পুতুল অনেকবার ফোন করেছে, এখন ফোন করছে, কিন্তু সায়রা আর ফোন উঠালো না। এমন সময় তাহারিয়ানের ফোনে কল আসে। তাহারিয়ান উঠে দাঁড়ায়। লিনা দোহার দিকে তাকিয়ে বলে, বিয়ে তো শেষ, তো এবার সায়রাকে নিয়ে তোরা চলে যা, বেশি বেশি দেরি হলে চিন্তা করবে। লিনা দোহা মাথা নাড়ায়। তাহারিয়ান আর না দাঁড়িয়ে সোহানার হাত ধরে বাইরে চলে গেল। সায়রা এখনো পাথরের মতো দাঁড়িয়ে আছে। তারিন এটা কি করলো? কিভাবে পারলো তাকে ভুলে যেতে? সায়রা নিজেকে সামলানোর চেষ্টা করলো। আজ তার বিয়ে, সে কেন এই মানুষটাকে নিয়ে ভাববে? সে ধ্যান ভাঙে লিনার কথায়। পুতুলকে বলে দিয়েছি তুই আমার সাথে, এবার চল বাড়িতে যাওয়া যাক। বাড়িতে তো আরো বড় সারপ্রাইজ। সায়রা এক নজর লিনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, লিনা মুচকি এসে বলে, এই যে আমরা এসেছি, আমাদের দেখে তো বাড়ির সবাই অবাক হবে তাই না? সায়রা আর কথা বাড়ায় না, দ্রুত পায়ে বাইরে চলে যায়। সে তো ভেবেছিল কিছু একটা করে আজকে বিয়েটা ভেঙে ফেলবে, কিন্তু তাহারিয়ান যা করলো, এরপর আর বিয়ে ভেঙেই বা কি করবে? মেডিকেল ল্যাবরেটরি, চারিদিকে নানা রকম মেডিসিন, কেমিক্যাল, আরো নানা যন্ত্রপাতি। তারিয়ান ল্যাবের এক পাশে রাখা ফাইলগুলোর দিকে যায়, কিছু একটা খুঁজছে সে। সোহানা সম্পূর্ণটা ভিডিও করছে।
তারিয়ান অবশেষে তার প্রয়োজনীয় ফাইলটা পেয়ে গেল। মুখে ফুটে উঠল বাঁকা হাসি। পেছনে ঘুরে সোহানার দিকে তাকিয়ে ফাইলের দিকে ইশারা করে। সোহানাও হাসে। তারিয়ান ফাইলটা নিজের কাছে রেখে চলে গেল একটা কাচের আলমারির কাছে। বাইরে থেকে ভেতরটা সবটাই দৃশ্যমান। অসংখ্য ব্লাড স্যাম্পল কাচের বোতলে সংরক্ষণ করা, এছাড়াও মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। হাজার খানিকের উপর হবে। সোহানা সেটারও ভিডিও করে। ল্যাবটা অনেক বড়। সম্পূর্ণ ল্যাব ভালোভাবে পর্যবেক্ষণ করছে তারা দুজন। অবশেষে তারা এসে দাঁড়ালো একটা দরজার সামনে। দরজা খোলার জন্য পাসওয়ার্ড লাগবে। সোহানা একটা সংখ্যা বলল। তারিয়ান সেটাই প্রেস করে। সাথে সাথে দরজাটা খুলে গেল। তারিয়ান সোহানার দিকে তাকিয়ে ফিচেল হেসে বলে, তাই তো তোকে এতটা ভালোবাসি বেব। সোহানা চোখের ইশারায় ভেতরে যেতে বল। এখানেই তো আসল রহস্যের সমাধান। এটাও ওটি। অপারেশনের জন্য যাবতীয় সকল জিনিস এখানেই রয়েছে। একপাশে দেয়ালে বড় একটা ফ্রেম টানানো। তাহারিয়ান ছবিটা দেখে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। বাংলাদেশ মেডিকেল কলেজে 2017 সালে টপ 100 শিক্ষার্থীর একত্রিত ছবি। সেখানে সবার প্রথমে রয়েছে তাহারিয়ানের অতি পরিচিত একজন ব্যক্তির ছবি। সোহানা এই রুমটাও খুঁটিয়ে খুঁটিয়ে ভিডিও করলো ছবিটাকেও। তাহারিয়ান দুটো ফাইল নিয়ে বেরিয়ে পড়ে। সময় খুবই কম। যখন তখন বিপদ এখানে। তাহারিয়ান আর সোহানা বেরিয়ে পড়ে। দ্রুত গাড়িতে উঠে বসে। তাহারিয়ান সময় নষ্ট না করে দ্রুত গাড়ি চালায়। সোহানার দিকে একবার তাকিয়ে জিজ্ঞেস করে, কয়টা বাজে? সোহানা উত্তর দিল, 5টার কাছাকাছি। তাড়াতাড়ি চলো, পৌঁছাতে পৌঁছাতে না দেরি হয়ে যায়। তারিয়ান গাড়ির স্পিড বাড়ায়। আরেক হাত দিয়ে কাউকে একটা কল করে। সোহানার দিকে এগিয়ে দেয়। বসে যে নিজের ঘরে বসে আছে সায়রা। মাগরিবের আজান দিলে বিয়ে পড়ানো শুরু করবে। আশেপাশে মানুষ গিজগিজ করছে। সায়রার কাছে সায়রাকেই বিরক্ত লাগছে। তার উপর তায়াম্মুনের ফোন বারবার বেজেই যাচ্ছে। বিরক্তিকর লাগছে সবকিছু। সায়রা রাগান্বিত কণ্ঠস্বরে লিনা আর পুতুলকে বলে, কিসের? তায়াম্মুন ভাইয়ার বিয়ে এখানে নিয়ে এসেছিস কেন? দেখছিস না বারবার ফোন বাজছে? পুতুল মুখ টিপে হেসে বলে, ফোন বাজছে বলি তো নিয়ে আসছি। সায়রা ভ্রু কুচকে বলে, মানে? পুতুল আবারও বলে, এই ধর ফোন। পেয়ে আমার ভাই বিয়ে ছেড়ে চলে গেলে তখন কি করবি? সায়রা মনে মনে বলে, ভালোই হতো। মুখে বলে, এসব আজগুবি ভাবনা মাথায় আসে কি করে? পুতুল লিনার দিকে ইশারা করে। লিনা নিজের ফোন রেখে সায়রার দিকে তাকিয়ে বলে, ওর মাথায় না, আমার মাথায় এসেছে। আমি বলেছি নিয়ে আসতে। এই যে বিয়ের দিন এতবার ফোন দিয়ে মানুষ বিরক্ত করছে, এটা মোটেও ভালো না। বলতে বলতে লিনা তায়াম্মুনের ফোনটা বন্ধ করে দিল। সায়রা কিছু বলে না। তার ভেতরে কি পরিমাণ অস্থিরতা চলছে তা সে ছাড়া কেউ বুঝতেও পারবে না। এমন সময় সেখানে তাসফিয়া আসে। সায়রার মাথায় হাত বুলিয়ে বলে, কথাগুলো বলতে বলতে তাসফিয়াও কান্না করে দেয়। সায়রা শক্ত করে জড়িয়ে ধরে। বিড়বিড় করে বলে, আমি তো যেতে চাইনি আম্মা, তোমার ছেলে আমাকে ডাকলো। তাসফিয়াও কাঁদছে। লিনা বারবার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। অতঃপর সায়রা জোরপূর্বক হেসে বলে, আম্মা কাঁদছো কেন বলো তো? তোমার ছেলেকে বিয়ে দিয়ে দিও, তাই তো আরেকটা মেয়ে পাবে। অবশ্য এমনও হতে পারে তোমার ছেলে নিজে নিজে বিয়ে করে তোমার জন্য মেয়ে নিয়ে আসলো। তারিয়ানের কথা উঠতেই তাসফিয়ার কপাল কুঁচকে যায়। আজ সারাদিন তারিয়ানের দেখা মিলে নেই, খেয়ালও ছিল না। তার কথায় খেয়াল ফিরে। একটু পর বিয়ে, অথচ তারিয়ান এখনো আসছে না। তাসফিয়া লিনার দিকে তাকিয়ে বল, এই কথায় তারাও কিছুটা অবাক হয়। বিয়ে করে কি সরাসরি হানিমুনে চলে গেল নাকি? তাচ্ছিল্য হাসে সায়রা। লিনা বলে, আম্মা চিন্তা করো না, এসে পড়বে। কথা হয়েছে আমার। নিচ থেকে আরো লোকজন ডাকাডাকি শুরু করে দিয়েছে সায়রাকে নিয়ে যাওয়ার জন্য। তাসফিয়া নিজের চোখের পানি মুছে সায়রাকে নিয়ে নিচে যাওয়ার জন্য পা বাড়ালো। পাশাপাশি বসে আছে সায়রা আর তায়াম্মুন। কাজী সাহেব এসে তাদের সামনে বসেন। বিয়ে পড়ানো শুরু করেন। কাজী সাহেব তায়াম্মুনের দিকে তাকিয়ে কবুল বলতে বললে তায়াম্মুন দ্রুতই কবুল বলে দেয়। এরপর কাজী সাহেব আসেন সায়রার কাছে। সায়রাকেও কবুল বলতে বলে। সায়রা পাথরের মতোই বসে আছে। কোনো কথাই তার মস্তিষ্কে পৌঁছাতে পারছে না। পেছন থেকে পুতুল সায়রাকে হালকা করে ধাক্কা দেয়। সায়রা ধ্যান ভাঙে। কাজী সাহেব আবার সায়রাকে কবুল বলতে বলে। সায়রা চোখ বন্ধ করে নেয়। আর বলতে পারলো না সায়রা। কারো গভীর কণ্ঠস্বরে চোখ খুলে সামনে তাকালো। আমাকে ছাড়াই বিয়ে করে নিচ্ছিস? ভালো লাগলো না কিন্তু। তারিয়ান গম্ভীর কণ্ঠে কথাটা বলল। তায়াম্মুন ভ্রুকুচকে তারিয়ানের দিকে তাকিয়ে রয়। তারিয়ান তায়াম্মুনের দিকে তাকিয়ে স্মিত হাসে। এগিয়ে আসে, তায়াম্মুনের সামনে এসে দাঁড়ায়।
দুহাত প্যান্টের পকেটে গুজে রাখা। তায়াম্মনের দিকে তাকিয়ে স্মিত হেসে বলে, তা ডক্টর তায়াম্মম, ও সরি ডাক্তার বলে ভুল হবে, বলতে গেলে অপরাধী। তায়াম্মম চমকায়। তারিয়ান শব্দ করে হাসে, চারদিকে তাকিয়ে বলে, আরে ফ্যান এসি যা আছে সব ছেড়ে দাও, ডাক্তার সাহেব তো ঘেমে যাচ্ছে। নতুন জামাইয়ের প্রতি কোনো খেয়ালই নেই তোমাদের। তেমন কপাল কুচকে তাহারিয়ানের দিকে তাকায়। তাহারিয়ানের জল শক্ত হয়। ভারী গম্ভীর স্বরে কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলে, কাজী সাহেব আপনি আসতে পারেন। কাজী সাহেব সরে দাঁড়ান। তারিয়ান সায়রার সামনে দাঁড়িয়ে হাত ধরে টান নিয়ে দাঁড় করায়। তেমনও উঠে দাঁড়ায়, গম্ভীর কণ্ঠে বলে, কি হচ্ছে তাহরিয়ান? সায়রাকে উঠালে কেন? আর কাজী সাহেবকেই বা যেতে বলছো কেন? তাহারিয়ান বাঁকা হেসে বলে, তাহলে কি আমার বউকে আমি আপনার সাথে বসিয়ে রাখবো, নাকি আমার মাথার তার ছেঁড়া যে আপনার সাথে বিয়ে দিব? তাহারিয়ানের কথায় উপস্থিত সকলে অবাক হয়ে তার দিকে তাকায়। সায়রা চোখ বড় বড় করে তাহারিয়ানের দিকে তাকায়। তাহারিয়ানের বাবা তাহারিয়ানের সামনে এগিয়ে আসে, ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। তাহারিয়ান কোনো প্রতিক্রিয়া করে না। কি অসভ্যম হচ্ছে এসব? এভাবে সিনকেট কেন করছিস? তাহারিয়ান অগ্নিদৃষ্টিতে তায়াম্মনের দিকে তাকায়, তীক্ষ্ণ কণ্ঠে বলে, সেটা এক্ষুনি বুঝতে পারবে বাবা। তারিয়ান সায়রার হাত আরো শক্ত করে ধরে, পেছনে ঘুরে দরজার দিকে তাকায়। উচ্চ কণ্ঠস্বরে কাউকে ভেতরে আসতে বলে। সাথে সাথে কয়েকজন পুলিশ সদস্য এবং একজন মাস্ক পরিহিত লোক ভেতরে প্রবেশ করে। তায়াম্মন বিস্মিত নয়নে তাকিয়ে আছে, তার চেহারায় অস্থিরতা ফুটে উঠেছে। তারিয়ান পুলিশকে ইশারা করে মাস্ক পরা ব্যক্তিকে সামনে নিয়ে আসতে। লোকটা নিজের মুখ থেকে মাস্ক সরিয়ে নেয়। তায়াম্মন এবার অবাকের চরম পর্যায়ে। তারিয়ান লোকটার দিকে তাকিয়ে বলে, আবির আঙ্কেল এই ছিল তো? আবির মাথা নাড়ায়। তায়াম্মন নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে বলে, কি কি হচ্ছে এসব? পুলিশ কেন? তারিয়ানের ইশারা পেয়ে দুজন পুলিশ গিয়ে তায়াম্মনকে ধরে। কিছু বুঝে ওঠার আগে হাত করা পরিয়ে দেয়। তায়াম্মনের অস্থিরতা বেরিয়ে চলেছে। তায়াম্মনকে গ্রেফতার করতে দেখে তানিয়া এগিয়ে আসে, অবাক হয়ে জিজ্ঞাসা করে, আমার মনকে গ্রেপ্তার কেন করছেন? কি করেছে আমার ছেলে? আমি বলছি। ওপর থেকে শব্দ পেতে সবাই সেদিকে তাকায়। সোহানা সিঁড়ি বেয়ে নিচে নামছে, তার সাথে লিনা। উপস্থিত সকলেই কানাঘুষা শুরু করে দিয়েছে। সোহানা এসে পুলিশ অফিসার তপন সরকারের হাতে একটা পেন ড্রাইভ, একটা ফাইল আর তায়াম্মনের মোবাইলটা তুলে দেয়। তপন স্মিত হাসে। সোহানা গম্ভীর কণ্ঠে বলে, ডাক্তার তয়মনের ফোনের যাবতীয় তথ্য আমি এই পেন ড্রাইভে নিয়েছি। তায়াম্মন তাহারিয়ান আর সোহানার দিকে তাকিয়ে হিংস্র মুখভঙ্গি করে বলে, যা করলি ঠিক করলি না তাহরিয়ান। তারিয়ান হাসে, সাথে সোহানা এরাও। স্যারে এগিয়ে গেল তায়াম্মনের কাছে, নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে থাপ্পড় বসিয়ে দেয়। এটা তো আপনার প্রাপ্য ছিল। পুলিশ কনস্টেবল তায়াম্মনকে নিয়ে বাইরে চলে গেল। তানিয়া সেখানেই দাঁড়িয়ে আছে, সে এখনো কিছু বুঝতে পারছে না। স্যারে এগিয়ে গেল তানিয়ার কাছে, তার দু কাঁধে হাত রেখে নরম কণ্ঠে বলে, আপনার ছেলে মানুষ হতে পারেনি আন্টি, সে একটা অমানুষ, আর পাপের শাস্তি তাকে পেতে দিন। পুতুল কান্না করে দেয়। তানিয়াকে জড়িয়ে ধরে বল, আম্মু ভাইয়া যা করেছে এর শাস্তি তাকে পেতেই দাও। এই মানুষটাকে আমি ঘৃণা করি। আমি তো অনেক আগেই সত্যিটা জেনে গিয়েছিলাম। সকলে তাহারিয়ানের আর সায়রার দিকে তাকিয়ে আছে। সায়রা হেয়ালি না করে বলতে লাগে, তায়াম্মন খান একজন হার্ট সার্জেন্ট কে কাজে লাগিয়ে, তবে তিনি তার পেশাকে কাজে লাগিয়েছেন খারাপ কাজে। তিনি টাকার জন্য সুস্থ মানুষদের জীবন পর্যন্ত কেড়ে নিয়েছেন। বড় বড় ব্যবসায়ী ও বিদেশি ক্লায়েন্টদের থেকে লাখ লাখ টাকার বিনিময়ে অসৎভাবে হার্ট ট্রান্সপ্লান্ট করত। এমনকি আমাকে বিয়ে করার কারণটাও এটাই ছিল, আমাকে মেরে ফেলতো উনি। সায়রা থামে, আর বলতে চায় না সে। সায়রা সোহানা আর আবির সাহেবের দিকে তাকিয়ে ধন্যবাদ জানায়। আবির মুচকি এসে সায়রার মাথায় হাত রাখে, অনেক বড় হো তোমরা। সায়রা হাসে। সোহানাও হেসে বলে, অবশেষে আমি আর আমার বাবা প্রত্যক্ষভাবে তোমাদের টিমে কাজ করতে পারলাম। তারিয়ান স্বস্তির নিঃশ্বাস ফেলে। তাসফিয়া তেজনের আর সায়রার বাবার দিকে তাকিয়ে বলেন, আমি সাইরাকে অনেক আগে থেকে ভালোবাসি, আর আমি আজ ওকে বিয়েও করেছি। আর আমাদের কর্তব্য পালন করার জন্য আমরা কিছু বলতেও পারিনি। তাসফিয়া জিজ্ঞাসা করে। তারিয়ান ফিচেল হেসে বলে, বিয়ান টিমের নাম শুনেছ তো? যারা অপরাধমূলক কাজ ও অপরাধীদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে আইন হাতে তুলে নেয়। আমি আর সাইরা এই টিমের লিডার, তবে সকলের দৃষ্টির আড়ালে। হ্যাঁ, সকলেই কম বেশি এই টিম সম্পর্কে অবগত, তবে এই টিমের কারো সম্পর্কে কেউ জানে না।
গত 4 বছর ধরে এই টিম কাজ করছে। অবশ্য একান্ত নিজেদের দায়িত্বে এই টিম গড়ে তুলে তাহারিয়ান। তাদের টিমে সোহানা, লিনা, দোহা, পুতুল আরো কয়েকজন ছিল। তাইমুন গাজীপুরে থাকতো, সেখানে তার ল্যাব ছিল। এই পর্যন্ত 18টি খুন করেছে সে, এতটা নিখুঁতভাবে যে কোনো প্রমাণই পাওয়া যেত না, শুধু হৃৎপিণ্ডের জন্য। কোটি কোটি টাকার মালিক তায়াম্মুন অবশেষে পাখি নিজে থেকে খাঁচায় ধরা দিয়েছে। গত 1 বছর এটি ল্যাব সম্পর্কে সন্ধান করছিল শাহরিয়ান টিম। শুধু একটা খবর পেয়েছিল, আর সেটা হচ্ছে এই অচেনা ল্যাবের কাজ হৃৎপিণ্ড প্রতিস্থাপন। দেশে বিদেশে এই নেটওয়ার্কের জাল বিস্তৃত ছিল, কিন্তু ছিল না কোনো প্রমাণ। এসব অপকর্মের স্থানটাও ছিল অজানা। সোহানা তার বাবা আবির কানাডায় থাকতো। সোহানা কানাডা থেকে তাদের টিমে কাজ করত। মূলত হ্যাকিং এর কাজটা সে ভালো পারত, বলতে গেলে এক্সপার্ট। তবে অবশেষে সোহানা এটি ল্যাবের ইমেল চায় একটা সাইয়ের ডার্ক সাইড থেকে। তবে এটার লোকেশন না সিম না কোনো ক্লু ছিল না। সোহানা প্ল্যান করে দেশে আসবে, সাথে তার বাবাকে নিয়ে। সোহানা তার বাবার নাম দিয়ে এটি ল্যাবে মেল পাঠায় যে তার হার্ট সার্জারি করতে হবে, এতে যত টাকাই লাগুক তাই দেবে। প্রায় 1 মাস পর এটি ল্যাব থেকে মেল আসে এবং রিপোর্ট চায়। সোহানা মিথ্যে রিপোর্ট বানিয়ে আবারও মেল করে। অবশেষে তাদের প্ল্যান সফল হয়। 50 লক্ষ টাকা দাবি করে তারা। সোহানা তার বাবাকে সব বলার পর সেও রাজি হয়। সোহানা আর আব্বির দেশে আসে, কিন্তু এটি ল্যাব থেকে কোনো ঠিকানা দেয় না। তারা বলে হাট পাঠিয়ে দেবে তাদের ঠিকানায়। অপারেশন যে কোনো জায়গাতেই করতে পারবেন। আবির সাহেব লোকটার আওয়াজ ভালো মতো পর্যবেক্ষণ করে। অপরদিকে তায়াম্মুনও নিজে এবার শিকারের খোঁজে বের হয়। আবির নামক ক্লায়েন্টের ব্লাড গ্রুপ ছিল এবি নেগেটিভ, যা খুবই কম। সেদিনই ভাগ্যবশত বাড়িতে আসে তায়াম্মুন। সায়রাকে পুতুলের সাথে দেখে ভালো লেগে যায়। সেদিনই তুলির রুমে কয়েকটা ব্লাড রিপোর্টটা দেখতে পায় তায়াম্মুন। সেখানে সায়রার ব্লাড গ্রুপ ছিল এবি নেগেটিভ। তায়াম্মুনের মস্তিষ্কে জেগে ওঠে নতুন খেলা। পুতুল যেহেতু শাহরিয়ান টিমের সদস্য ছিল, তাই সেদিন একটা কাজের জন্য ব্লাড রিপোর্টগুলো বাড়িতে নিয়ে আসে। সেদিন এই রিপোর্টগুলো নিয়েছিল বলে ভাগ্যগুণে আজ তায়াম্মুনকে ধরতে পেরেছে সে। বেশ কয়েকদিন ধরে সায়রাকে কেউ ডিস্টার্ব করতো। সায়রা বুঝতে পারতো সায়রা প্রখর মস্তিষ্ক তায়াম্মুনকে ধরে ফেলে, কিন্তু তাকে বুঝতে দেয় না। সায়রা ভাবে হয়তো তায়াম্মুন তাকে পছন্দ করে তাই ফলো করছে, কিন্তু রোজ রোজ এই ব্যাপারটা লক্ষ্য করে সে। অবশেষে বাড়িতে এসে তাহারিয়ানকে সবকিছু জানায়। তাহারিয়ানও ভাবে হয়তো তায়াম্মুন সায়রাকে পছন্দ করে তাই, কিন্তু সায়রার মন অন্য কিছু বলছিল। সায়রা তায়াম্মুনের নাম্বার সোহানাকে দিয়ে ট্র্যাক করতে বলে। সোহানা সায়রার কথা মতো নাম্বারটা নিজের ফোনের সাথে কানেক্ট করে। এখানেই তাদের ধারণা বদলে যায়। তায়াম্মুন যখনই কারোর সাথে কথা বলে সোহানা শুনতে পেত। একদিন তায়াম্মুনকে সায়রার ব্যাপারে কারোর সাথে কথা বলতে শুনে। কথার এক পর্যায়ে তায়াম্মুন বলে, একটা ল্যাবে ছায়াকে পাঠানো হয়েছে। ছায়ার চাচাতো ভাই তাহরিয়ান ওর প্রেমিক। ছেলেটা খুব দ্রুত। ব্যাস, আর কি লাগে। আকস্মিকভাবে এটি ল্যাবের সাথে তায়াম্মুন জড়িত এটা জানতে পারে। সোহানা সবাইকে জানায়, শুধু পুতুলকে বাদ দিয়ে। যতই হোক তায়াম্মুন পুতুলের ভাই। আর তায়াম্মুন কি আসল ব্যক্তি নাকি কোনো কাজে নিয়োজিত ব্যক্তি তা তারা জানতো না। তাই কল ট্র্যাকের মাধ্যমে অনেক কিছু জানতে পারে। তায়াম্মুনের প্ল্যান ছিল কিডন্যাপ না করে সায়রাকে প্রেমের জালে ফাঁসি, বিয়ে করে তার যা করার করবে। সায়রা তাহারিয়ান সকলে সে মোতাবেক চলছিল। তায়াম্মুনের হাত ভাঙা থেকে শুরু করে তাদের মাঝে ঝগড়া, সবকিছু ছিল পরিকল্পনা। অবশেষে পুতুলকেও বলা হয়। পুতুল প্রথমে বিশ্বাস না করলেও প্রমাণ দেখে সব বিশ্বাস করে। বিয়ের দিন সায়রাকে নজরে রাখার জন্যই তায়াম্মুন লোক লাগিয়ে রেখেছিল। সায়রা, তাহারিয়ান বাকি সকলেই তা জানত। তাই নাটক করে সোহানাকে বিয়ের কথা বলে কাজী অফিসে নিয়ে যায়। সেখানে অবধিও তায়াম্মুনের লোক ছিল, তাই ধর্মীয়ভাবে বিয়ে করতে পারেনি। তাহারিয়ান আর সোহানা আগেই ল্যাবের ঠিকানা পেয়ে গিয়েছিল, কিন্তু সেখানে যাওয়া সম্ভব ছিল না। সোহানা যেহেতু তায়াম্মুনের নাম্বার নিজের সাথে কানেক্ট করেছিল, তাই তায়াম্মুন সেই নাম্বার দিয়ে ল্যাবে থাকা গার্ডদের মেসেজ পাঠায় যে বাইরে পাহারা দিতে। সোহানা তাহারিয়ান পেছনের গেট দিয়ে ল্যাবের কাছে যায়। দরজা লকগুলো ও জানতো সোহানা, সেই অনুযায়ী দ্রুত কাজ করে সকল প্রমাণ ভিডিও নিয়ে বেরিয়ে যায়। অপরদিকে লিনা পুতুলকে নিয়ে তায়াম্মুনের ফোন নিয়ে আসে, কারণ গার্ডরা সবকিছু জানার পর অবশ্যই কল করবে। তারিয়ান সোহানাকে পুলিশ অফিসারকে কল করে তাদের বাড়িতে আসতে বলে। সবকিছুই ছিল শাহরিয়ান টিমের নিখুঁত পরিকল্পনা। আত্মীয় স্বজন সকলেই চলে গেছে। সায়রা আর তারিয়ান চুপচাপ বসে আছে। তাদের পেছনে লিনা, দোহা আর সোহানা। তাসফিয়া মুখ ফুলিয়ে বসে আছে। কি নাটকটাই না করলো তাদের ছেলে মেয়েরা। রাগ হচ্ছে তার। সায়রার বাবা চোখ বন্ধ করে কপালে হাত দিয়ে বসে আছেন সোফায়। তারিয়ানের বাবাও তাই। তারিয়ান বিরক্ত হচ্ছে। তাদের পাশে কাজী সাহেব বসে আছে। তারিয়ান যেতে দেয়নি তাকে। তারিয়ান চেয়ারে সোজা হয়ে বসে, মুখে গম্ভীর ভাব এনে সকলের উদ্দেশ্যে বলে,
চাইছোটা কি তোমরা? রাত তো কম হলো না, বিয়েটা সম্পূর্ণ করলে করো, না হলে আমার অর্ধেক বিয়ে করা বউকে নিয়ে চললাম আমি বাসর করতে। তারিয়ান সায়রার হাত ধরে উঠে দাঁড়ায়। সায়রা চোখ রাঙায়। তারিয়ান পাত্তা না দিয়ে সিঁড়ির দিকে যেতে লাগে। ছেলের কথাবার্তায় সবাই অবাক। তারিয়ানের বাবা পেছন থেকে ডাক দেন, দাঁড়া, নাটক তো ভালোই শিখছিস, নে বস, কাজী সাহেব বিয়ে পড়ান। গম্ভীর গলায় কথাটা বললেন তিনি। তারিয়ান হাসে। এমন না যে কেউ খুশি না, বাড়ির সকলেই খুশি, কিন্তু তাদের এমন নাটকের প্রভাবে সবাই আহত। সায়রা তারিয়ান বিয়েটা ভালোভাবে সম্পন্ন হলো। সবাই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তাজফিয়া নিজের গলার চেন সায়রাকে পরিয়ে দিল। সায়রা বিস্মিত। তারিয়ান আগেই নিজের ঘরে চলে গেছে। তাসফিয়া সায়রাকে তারিয়ানের ঘরে পৌঁছে দিল। রুমে ঢুকতে রুমের বাতি বন্ধ হয়ে যায়। সায়রা তার মাথার কাছে কিছু একটা অনুভব করে। বন্দুক। সায়রা শব্দ করে হাসে। আবার লাইট জ্বলে ওঠে। তারিয়ান গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে, হাতে রিভলভার। তারা বন্দুকটা নিজের হাতে নিয়ে তারিয়ানের বুকে ঠেকায়। বাম হাতের আঙ্গুল দিয়ে তারিয়ানের বুকের বাঁ পাশে গোল কোষ করে ঘুরিয়ে বলে, এখানে গুলি করব নাকি এখানে? তারিয়ান হাসে। তারার কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, এখানে। নিজের ঠোঁটের দিকে ইশারা করে তারিয়ান। সায়রা খিলখিল করে হাসে। হাসিটা মারাত্মক লাগে তারিয়ানের কাছে। মেয়েটা কি বুঝে না এই হাসিতে তার যন্ত্রণা বেড়ে যায়। সায়রা বন্দুকটা বিছানায় ছুঁড়ে মারে। তারিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে। তারিয়ানের প্রশস্ত বুকে মাথা রেখে কোমল কণ্ঠে বলে, ভালোবাসি। তারিয়ানের হাতের বাঁধন শক্ত হলো। পারলে নিজের সাথেই মিশিয়ে নিত সায়রাকে। সায়রার কপালে ছোট্ট করে চুমু খেয়ে বলে, ইউ আর মাই পার্পল। সায়রা চোখ মুখ কুচকে বলে, মানে? তারিয়ান শক্ত করে জড়িয়ে নিল। মৃদু হেসে বলল, Purple is someone who come to into your life and made it better by simply being there. They make you feel good and your life it would not be the same without them. And you are my purple, my love, my everything.